কিছু বলার ইচ্ছে হলেও বলল না স্পর্শী। মুখ বুজে শুয়ে নিল, কেননা শরীরটা ভালো লাগছে না। চেয়ারতে মাথা এলিয়ে দিয়ে ধীরে স্বরে বলল, আমি শীঘ্রই কক্সবাজার যাব। এই পরশ স্পর্শীর দিকে তাকালো। ক্লান্ত মুখখানিকে সেকেন্ড কয়েক তাকাতেই আবার অন্যদিকে তাকালো। যে ঠোঁট পোড়া মেয়ে যদি এই অফিসারদের সামনে তাকে চেঁচিয়ে বলে ওঠে, আপনি আমার দিকে তাকিয়ে আছেন কেন? চোখ গেলে দিব। তখন তখন তার মান সম্মান কিচ্ছু থাকবে না। নিজেকে সামলে অন্যদিকে তাকিয়ে বলল, দরকার নেই তোমার যাওয়ার, আমি গিয়ে নিয়ে আসবো। চমকে উঠল স্পর্শী, ভ্রু কুচকে বলল, হোয়াট? আমি যাব না মানে? 100 বার যাব। আপনি আমাকে আটকানোর কে? আমি আমার বোনকে আনতে যাব না? হাহ। বিব্রত হলো পরশ, বলল, আশ্চর্য, তার ছেঁড়া মস্তিষ্ক তোমার। বলেছি অনেক দূরের জায়গা, তোমার যাওয়ার দরকার নেই, আমি গিয়ে নিয়ে আসবো। হাহ, আমি বিশ্বাস করব আপনাকে? দেখা গেল আমার বোনকে ওই সমুদ্রের মধ্যে চুবিয়ে দিয়ে আপনার ভাইটাকে নিয়ে আসছেন, পরে এসে সব অস্বীকার করছেন। হাহ, আমার বোনকে আমি নিজে আনতে যাব, আর ওখানে ওই কক্সবাজারে বসেই আপনার ভাইকে ধোলাই দিয়ে আসবো। ওর সাহস কি করে হয়? আমার এতটুকু বোনকে কক্সবাজার পর্যন্ত নিয়ে গেছে, আর সে কি সাঁতার জানে? ও যদি ডুবে যায় আমি কাল সকালেই রওনা দিব। মানল পরশ। পুনরায় শান্ত কণ্ঠে বলল, বেশ, আমিও কালই যাব। তুমি বাড়ি থেকে বার হয়ে ফোন দিও, আমি পিক করে নেব তোমায়। অনেক দূরের রাস্তা, আর তাছাড়া একসাথে গেলে খুঁজতেও সুবিধা হবে। অবাকের অষ্টম আশ্চর্যে পৌঁছালো স্পর্শী, বলল, সিরিয়াসলি আপনার সাথে যাব আমি? আমার বোনটাকে তো আপনার ভাই নিয়ে গেছে, এবারে আমি আপনার সাথে গেলেই তো 16 কলা পূর্ণ হবে, তাই না? যাতে এলাকার লোক মাইকিং করে বলতে পারে সর্দার বাড়ির মেয়ে দুটো শিকদার বাড়ির ছেলে দুটোর সাথে চিপকে থাকে। একেবারে কক্সবাজার পর্যন্ত গিয়েছে তারা ঘুরতে, এটাই তো? সে ঘুরে বালি। আমাকে কি আপনার দুর্বল মনে হয়? কি মনে হচ্ছে আমি একা একা কক্সবাজার যেতে পারবো না আপনার সাহায্য ছাড়া? লেম। আপনার মতো আপনি যান, আমি আমার মতো চলে যাব। বুঝতে পেরেছেন? দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল পরশ। তার ভাবতেই অবাক লাগছে, একটা মেয়ে কিভাবে এতটা উদ্ভট হয়। স্পর্শী হাতের ব্যাগটা নিয়ে মাত্রই থানা থেকে বের হবে, পরশ দুপার সামনে এসে হেসে বলল, তুমি কি জানো তোমাদের বংশ সর্দার কেন? ভ্রু কুচকে তাকালো স্পর্শী, বলল, কেন? পরশ দুপার সামনে এগিয়ে দাঁত কেলিয়ে বলল, কারণ তোমার বাপ দাদা ডাকাতদের সর্দার ছিল, সেই থেকেই তোমাদের বংশের নাম সর্দার। আর তুমিও অবিকল ডাকাতের মতোই হয়েছো, ডাকাত সর্দারনি। এরপর ত্রস্ত পায়ে গাড়িতে ঢুকে স্টার্ট দিয়ে এগিয়ে গেল বাড়ির দিকে। অপমানে হতবম্ব হয়ে সেদিকে তাকিয়ে রইল স্পর্শী। কোথায় ছিলে তুমি? সদর দরজায় পা রাখার সাথে সাথেই গম্ভীর কণ্ঠের আওয়াজ শুনে থমকে গেল স্পর্শী। ক্লান্ত চোখে মুখে সোফার দিকে তাকাতেই শোভামকে দেখতে পেল। ঘামে জর্জরিত অবস্থায় ক্লান্ত হয়ে সেও সোফায় হেলিয়ে বসে আছে। শার্টের উপর থেকে 2-3টা বোতাম খোলা। পাশেই বাবা বসে আছেন। স্পর্শী ক্লান্ত পায়ে হেঁটে সোফায় বসল। ইতিমধ্যে সোনালী বেগম ঠান্ডা শরবত নিয়ে এসেছে শোভামের জন্য। স্পর্শীকে দেখেই পুনরায় রান্নাঘরে গেল। স্পর্শী বাত সাধল, ক্লান্ত কণ্ঠে বলল, লেবু আছে কাকি, থাকলে একটু নিয়ে আসবে শরবত করে। চিনি দেবে না, শুধু নুন আর বরফ, পারলে একটু ঝাল মিশিও। অবাক হয়ে তাকালো জিহান। চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল কিছুক্ষণ, কিন্তু কিছু বলল না। স্পর্শী ভাইয়ের দিকে তাকালো, নুয়ে যাওয়া কণ্ঠে জিজ্ঞেস করলো, মাত্র এসেছো? হুম। কিন্তু তুমি কোথায় গেছিলে? বাড়ির কাউকে বলে কেন যাওনি? রাত হয়ে গেছে, এমনিতেই আরশি নিখোঁজ, তার উপর তুমি এরকম হুটহাট না বলে কোথায় গেছিলে? স্পর্শীর ঠোঁট দুটো গোল করে নিঃশ্বাস ছাড়ল। মাগরিবের আজান দিয়েছে, প্রায় 8 ঘন্টা হয়ে গেছে, অথচ সেদিকে কোনো খেয়ালই ছিল না। সামনের দিকে তাকাতেই দেখলো তার বাবা নামছেন সিঁড়ি দিয়ে। খারাপ লাগলো এবারে। মেয়েদেরকে পেয়ে শামসুল সর্দার ঠিক যতটা সাহস শক্তি পেয়েছিলেন, আরশির কাজে ঠিক ততটাই দুর্বল হয়ে পড়েছেন। শক্তপোক্ত বলিষ্ঠ দেহের এ বয়স্ক মানুষটার যেন কাঁধ ভেঙে গেছে। চোখ নিচে নামিয়ে ফেলল স্পর্শী। ভাইয়ের প্রশ্নের উত্তরে বলল, থানায় গিয়েছিলাম। চমকে তাকালো শোভাম। মিসিং ডায়েরি করেছো নাকি শিকদারদের এগেনস্টে কেস করেছো? বিরক্তিকর নিঃশ্বাস ফেলল স্পর্শী, শান্ত কণ্ঠে বলল, আর সে ছোট বাচ্চা না ভাইয়া, যথেষ্ট ভালো মন্দ বোঝার যথেষ্ট ক্ষমতাও রয়েছে ওর। প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়েছে সে, তাই শিকদারদের এগেনস্টে কেস করার কোনো মানেই হয় না। আর বাকি রইল মিসিং ডায়েরি। যেখানে ও স্বেচ্ছায় বাড়ি ছেড়েছে সেখানে এসব করার কোনো প্রয়োজনই নেই। আমি গিয়েছিলাম লোকেশন ট্র্যাকিং করতে। শামসুল সর্দার নড়ে চড়ে বসলেন, মেয়ের দিকে তাকিয়ে বললেন, কোথায় আছে ও? কক্সবাজার আছে, আমি কাল সকালে রওনা দিব। বাড়ির কারোর এত টেনশন করার দরকার নেই, খেয়ে নাও, স্বাভাবিকভাবেই থাকো।
যে স্বেচ্ছায় বাড়ি ছেড়েছে তার ব্যাপারে চিন্তা করা অনর্থক। যাওয়ার আগে একটাবার ভাবেনি পর্যন্ত পরিবারের সম্মান, বাড়ির মানুষদের ব্যাপারে। তার জন্য আমরা না খেয়ে বসে থাকবো কেন? কাকি রান্না হলে প্লিজ খাবার বাড়ো, আমার খিদে পেয়েছে। ফুঁসে উঠল সোনালি, কান্নারত কণ্ঠে বলল। তুই এমন পাষাণের মতো কথাবার্তা বলছিস কেন? ও তো তোরই বোন, এমন সৎ বোনের মতো আচরণ করছিস কেন? তোর কি একটুও মায়া হয় না? ছোট্ট মেয়ে আমার, অবুঝ, না বুঝে একটা ভুল সিদ্ধান্ত না হয় নিয়েছেই, তাই বলে ওকে ফেলে দেব? আমার আরশি কি না কি অবস্থায় আছে কে জানে। বিরক্ত হলো স্পর্শী, ধমক দিয়ে বলল। ওফো, চুপ করবে তুমি? যাচ্ছি তো তোমার অবুঝ মেয়েকে দেখতে। কি অবস্থায় আছে সেটা বুঝতেই যাচ্ছি কাল সকালে। এবার একটু থামো। শোভাম উঠে দাঁড়ালো, শার্টের বাকি বোতামগুলো খুলতে খুলতে বলল। রাত হয়ে গেছে, এখন রওনা দিলে পৌঁছাতে প্রায় 5টা বেজে যাবে। তার থেকে সকালে যাওয়াই ভালো। আন্টি চিন্তা করবেন না, আমি সকালে যাচ্ছি। ভ্রু কুচকে ফেললো স্পর্শী, ভাইয়ের দিকে তাকিয়ে বলল। তুমিও যাচ্ছ মানে? না, প্রয়োজন নেই, আমি একাই সামলাতে পারবো। রাগান্বিত হলেন শামসুল, ধমক মেরে বলল। তুমি একা যাবে মানে? এটা কি ছেলে খেলা নাকি? অনেকটা দূরের পথ, তোমাকে একা ছাড়বো কোন আক্কেলে? বিপদ বলে কয়ে আসে না, হয় শোভম যাবে নয়তো আমি যাব। রাগ লাগলো স্পর্শীর, বিরক্ত হয়ে চেঁচিয়ে বলল। ওফো আব্বু প্লিজ, আমাকে ভয় দেখিও না। পুরো 21টা বছর কাটিয়ে এসেছি একা, কোনোদিন রাত 10টার আগে বাড়ি ফিরতে পারিনি টিউশন থেকে। অজস্র ভয়ঙ্কর অলিগলি পেরিয়েছি একা একা। ছোট বোনটাকে আজ 17 বছর ধরে আগলে রেখেছি বড় ভাই হয়ে। আমার কপালে যদি কোনো খারাপ বিপদ লেখাই থাকে তাহলে সেটা অজস্র মানুষের মধ্যেও ঘটবে, তাই বলে একা হাঁটতে ভয় পাবো? থেমে। আশ্চর্য, তোমরা পারিবারিক ব্যাপারটাকে রাজনৈতিক বানানোর জন্য উঠে পড়ে কেন লেগেছো? ওরা পালিয়ে গেছে, এখন যদি দল বল নিয়ে সেখানে খুঁজতে যাই তাহলে ভয় পেয়ে আরও দূরে চলে যেতে কতক্ষণ? ওরা যদি ভয় পেয়ে কোনো খারাপ ডিসিশন নিয়ে নেয় তখন কি করবে? তাছাড়াও একসাথে সবাই মিলে গেলে একটা সিন ক্রিয়েট হবে, সেখানে একটা ঝামেলা হওয়ার আশঙ্কাও কম নয়। শেষের ছেলেটা যদি ক্ষোভ নিয়ে আরশির কোনো ক্ষতি করে দেয় তখন তখন ওর পরিবারকে হাজার জেল খাটালেও আমার আরশি কি ফিরবে? আব্বু একটু মাথা ঠান্ডা করে ভাবো। আমার ফ্রেন্ড আছে কক্সবাজারে, ওরা ওখানকারই স্থানীয়। আমি ওর কাছেই যাচ্ছি, ও আরশিকে খুঁজতে আমাকে হেল্প করবে। আমার ছোটবেলার বান্ধবী, আমরা সেই স্কুল থেকে একসাথে পড়ছি। আমার ওর সাথে কথাও হয়েছে। ওখানে গিয়ে আমার কমপক্ষে 2-3 দিন থাকতে হবে। সেখানে আমি গেলে থাকা যায়, কিন্তু পরিবার শুদ্ধ গেলে তো কেমন দেখায়, তাই না? চিন্তা করো না প্লিজ, আমি ঘন্টায় ঘন্টায় আপডেট জানাবো তোমাদের। শোভাম রাগান্বিত দৃষ্টিতে বাবার দিকে একবার চাইল, এরপর থমথমে পায়ে হেঁটে সোজা উপরের দিকে চলে গেল। শামসুল সর্দারও অভিমানী দৃষ্টিতে একবার মেয়ের দিকে তাকালেন, এরপর মান জড়ানো কণ্ঠে বললেন। যা ইচ্ছে করো, এমনিতেও তোমাকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই আমার। আমার ভাগ্য তা হতে দেয়নি। একা বিশৃঙ্খলা বড় হয়েছো, এখন তোমাকে শৃঙ্খলা সাধ্য কার? তবে একটা কথা মনে রেখো, বাবা হিসেবে তোমাকে বিয়ে দেওয়া আমার দায়িত্ব। যথেষ্ট বড় হয়েছো, এখন বিয়ের প্রস্তুতি নাও। আর হ্যাঁ, বিয়ের পর একটু শৃঙ্খলা থাকার চেষ্টা করো। থেমে বিড়বিড় করে উপরে যেতে যেতে বলল। যে মেয়ে বানিয়েছে তোমার মা, আমার তো এখন থেকেই সেই অবাগার জন্য মায়া হচ্ছে। রাত প্রায় 8টা। সর্দার বাড়ির সবাই বর্তমানে খাবার টেবিলে। সবার চোখ মুখ থমথমে, নেই কোনো হাসি, যেন বাধ্য হয়ে রোজকার কাজ সমাপ্ত করতে এসেছে সবাই। স্পর্শী খেয়ে দিয়ে কারোর সাথে কোনোরূপ কথা না বলেই রুমে ছুটল। তার মেজাজ এখন তুঙ্গে। শিকদার বাড়ির চরম এক অসভ্য লোক তাকে ফোনের পর ফোন দিয়েই চলেছে খাবার টেবিলে বসে। বারবার কেটে দেওয়ার পরেও নেই কোনো বিরতি। এ যেন প্রতিযোগিতায় নেমেছে, কে কতবার ফোন দিতে পারে আর কে কতবার কাটতে পারে। প্রতিটা লোকমা মুখে নিতেই ঘাম ছুটে গেছে স্পর্শে। ভাগ্যিস ফোনটা সাইলেন্ট ছিল, নয়তো বাধ্য হয়ে সবার সামনে রিসিভ করতে হতো ফোন। আর কেউ যদি কোনোভাবে বুঝে নিত যে এটা শিকদার বাড়ির বড় ছেলে, তাহলে কি জবাব দিত? কিভাবে বলে বোঝাতো যে এই অসভ্য লোকটার সাথে কলে কথা বলার মতো কোনো সম্পর্ক নেই তার? তাও বারবার ফোন করতে থাকে। ভদ্রতার কারণে মাঝে মধ্যে বাধ্য হয়ে রিসিভ করতে হয় তাকে। রুমে ঢুকেই ভেতর থেকে দরজা আটকে দিল, এরপর দ্রুত পায়ে বারান্দায় গেল। ফোন রিসিভ করে নিচু কণ্ঠে ধমকের সুরে বলল। কে মেরেছে? অবাক হয়ে গেল পরশ, আশ্চর্যের স্বরে বলল। কে মরবে? কারোর মরার কথা ছিল? দাঁতে দাঁত চেপে রাগ সামলালো স্পর্শী, বলল। তাহলে এত
এতবার ফোন দিচ্ছেন কেন? দেখছেন না কেটে দিচ্ছি, তারপরেও এতবার ফোন দিচ্ছেন কেন? চক্রান্ত করছেন ছোট ভাইয়ের মতো? যে একটাকে তো নিয়ে ভেগেছে, এবার অন্যটাকেও নিয়ে নিই। হাসলো পরশ, তারপর বলল, তোমার কি মনে হচ্ছে পরশ শিকদার তোমার প্রতি উইক? সে বারবার তোমাকে পটানোর জন্য ফোন দিচ্ছে? হ্যাঁ, এর থেকে অলৌকিক ভাবনা চিন্তা পৃথিবীতে আর হতে পারে না। প্রয়োজনে আজীবন অবিবাহিত থাকবো, তাও তোমার মতো ডাকাতকে ইমপ্রেস করার চেষ্টা করব না। যাই হোক, প্রথম ফোনটা ভুলে গেছিল, আমি কাটতেই যাচ্ছিলাম, কিন্তু তার আগে তুমি কেটে দিয়ে আমার জেদটা বাড়িয়ে দিয়েছো। শোনো মেয়ে, এতটা অহংকার করো না, সুযোগ পেলে সুদে আসলে বুঝিয়ে দেবো। হাসলো স্পর্শী, ব্যঙ্গ করে বলল। হ্যাঁ, ওই আমার নাম্বারটাতেই সব সময় ভুল করে ফোন আসে, তাই না? নড়ে চড়ে বসলো পরশ, বলল, হ্যাঁ সেটাই তো, তোমার নাম্বার দেখলেই আমার হাত সুরসুর করতে থাকে। কেন জানো? আমার পাগল রাগিয়ে দিতে খুব ভালো লাগে। আশেপাশে আজকাল তেমন কোনো পাগল চোখে পড়ে না। ভাবলাম তুমি তো কোনো অংশে পাগলের চেয়ে কম নও, কিছু বললেই দাউ দাউ করে জ্বলে ওঠো, তাই একটু বিনোদন নেওয়ার জন্য ফোন দিই। হা হয়ে গেল স্পর্শী। কিছু বলার প্রয়াস করতেই পরশ পুনরায় বলল, কাল কটায় রওনা দিচ্ছ? আপনাকে বলবো কেন? তুমি একা যাচ্ছ নাকি তোমার ডাকাত ভাইও যাবে? রাগে কিচকিচ করে উঠল স্পর্শী, তাতে দাঁত চেপে বলল, আমার ভাই সম্পর্কে একটাও বাজে কথা বললে গাল টেনে ছিঁড়ে ফেলবো। ফোন কাটুন। আপনার সাথে কথা বলতে আমি ইন্টারেস্টেড নই। কি বলবেন সোজা সাপটা বলুন, ঘুমাবো এখন। পরশ সিরিয়াস হলো, শান্ত কণ্ঠে বলল, তুমি কি একা যাচ্ছ? গাড়ি নিচ্ছ কি সাথে? শোনো, গাড়ি খুবই সাবধানে রাখবে, ওরা যেন টের না পায়। ওরা বুঝতে পারলে কিন্তু হিতে বিপরীত হবে। কথা তো শুনবে না, পারলে একটু লুকিয়ে লুকিয়ে খুঁজো। আর ওদেরকে কোথাও দেখা মাত্রই আমাকে কল করবে, ওকে? মাথা নাড়িয়ে হ্যাঁ বলল স্পর্শী। আমি কোনো গাড়ি নিচ্ছি না সাথে, এমনি ভাড়া করে যাব। অবাক হলো পরশ, পরক্ষণেই বিজ্ঞতের মতো বলল, ভাড়ায় গেলে কমপক্ষে 11 ঘন্টা লাগবে তোমার, এর থেকে তুমি আমার সাথে যেতে পারো। নাক ছিটকালো স্পর্শী। নো নিড, আমি একাই যেতে পারবো। আপনার যদি খুব করে একজন সঙ্গী প্রয়োজন হয় তাহলে কোনো পাগল সাথে নিয়ে যাবেন, এতে সময়টাও খুব তাড়াতাড়ি কেটে যাবে। আপনি তো পাগলদের সাথে কথা বলতে খুব বেশি পছন্দ করেন, হবেই তো। নিজের মেন্টালিটির মানুষই বেশি ভালো লাগে। গুড নাইট। ওকে, তুমি কক্সবাজার গিয়ে পৌঁছাতে পৌঁছাতে আমি ওদেরকে গিয়ে নিয়ে আসবো পিরোজপুরে। হাসলো স্পর্শী, বলল, ওকে, দেখা যাবে কে আগে পৌঁছায়। ফোন কাটার সাথে সাথে স্পর্শী রুমে এলো। দরজা খুলে নিচে উকি দিয়ে সবার উপস্থিতি দেখে নিল। না, বাবা নেই ড্রয়িং রুমে, নিশ্চয়ই নিজের রুমে রয়েছেন। জোর পায়ে বাবার রুমের সামনে গেল, আলতো টোকা মেরে বলল, আব্বু আসবো? শামসুর সর্দার শোয়া থেকে উঠে বসলেন, শান্ত কণ্ঠে বললেন। এসো। স্পর্শী গটগট পায়ে ঢুকলো, সোজা বিছানার উপর এসে বাবার বুকে আলতো করে মাথা রাখলো। চমকে উঠলেন শামসুল। মেয়ের মাথায় হাত জুড়াতেই স্পর্শী বলে উঠল, সরি, রাগ করেছো? না, রাগ কেন করব? মানল না স্পর্শী, পুনরায় বাবাকে জড়িয়ে আহ্লাদি কণ্ঠে বলল, মিথ্যা বলছো, আমি জানি তুমি রাগ করেছো আমার ওপর, কিন্তু কিছু করার নেই, আমি একাই যাব। কোনো রকম গন্ডগোল পাকাতে চাই না আমি। মাথা নাড়লেন শামসুল, শান্ত কণ্ঠে বললেন, বুঝলাম, কিন্তু কয়টায় রওনা ধরছ? আমি সকাল 7টার মধ্যেই রওনা দিব। তুমি কিছু টাকা দাও তো, আমার কাছে যা আছে তার শর্ট পড়বে। চমকে গেলেন শামসুল, তাড়াহুড়ো করে উঠলেন বিছানা থেকে, আলমারির নিচের ড্রয়ারের মধ্যে সিন্দুক খুললেন, এক বান্ডিল টাকা বের করে মেয়ের সামনে দিয়ে বললেন, আমি ডাকতে চাইছিলাম তোমাকে, দরজা বন্ধ দেখে ডাকলাম, হয়তো ঘুমাচ্ছ, তাই আর ডাকিনি। স্পর্শী সযত্নে বান্ডিলটাতে হাতে নিল। পুরোটা 1000 টাকার নোট, সেখান থেকে গুনে গুনে 20,000 টাকা নিয়ে বাকিটা বাবার হাতে দিয়ে দিল। নাও, আর লাগবে না, এটাতেই হবে। কক্সবাজার, সারি সারি সবুজ ঝাউবিথি, পাহাড়, ঝর্ণা আর নরম বালির মাঝে দীর্ঘ অপরূপ সৈকত কক্সবাজার। সাগরের নীল জলরাশি আর ঢেউয়ের গর্জন, সাথে হিমেল হাওয়ার মনোমুগ্ধকর এক পরিবেশ। নৈসর্গিক সৌন্দর্যে ভরা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সৃষ্টিকর্তা যেন রূপসী বাংলার সব রূপ ঠেলে দিয়েছে বালুর আঁচলে। 120 কিলোমিটারের দীর্ঘ দর্শনীয় সমুদ্র সৈকতের কারণে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিয়াসী পর্যটক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারে ঘুরতে আসে। নাজিরার টেক থেকে শুরু করে শাহাপুরীর দ্বীপ পর্যন্ত বিস্তৃত সৈকতের বেলাভূমি। ভ্রমণকারীরা কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সাগরের পাড় ঘেঁষে বয়ে যাওয়া মেরিন ড্রাইভ প্রাণবন্ত হয়ে উপভোগ করে। চোখ বুজে কল্পনার এক মনোমুগ্ধকর দৃশ্যে হারিয়ে গেল স্পর্শী। জীবনে এই পর্যন্ত যাওয়া হয়নি সেখানে, ব্যস্ততার কারণে পারেনি শখকে প্রশ্রয় দিতে, আজকেও পারত না হয়তো।
ব্যাস বোনের জন্য ঘুরতে হচ্ছে সেখানে। এই তো আর কয়েক ঘন্টা মাত্র, এরই মধ্যে তো পৌঁছে যাবে সেই মনোমুগ্ধকর পরিবেশে। বস্তুত পিরোজপুর থেকে 4 ভাবে কক্সবাজার যাওয়া যায়। পিরোজপুর থেকে সোজা গোপালগঞ্জ হয়ে মুন্সিগঞ্জ, এরপর কুমিল্লা হয়ে ফেনী যেতে হয়, এরপর সীতাকুণ্ড থেকে চট্টগ্রামের পথে ধরে তারপর কক্সবাজার। ভীষণ ঘোরানো পেঁচানো পথ, প্রায় 11 ঘন্টা প্লাস সময় নষ্ট হয়ে যায় এতে। মাথায় হাত দিয়ে চেয়ে রইল স্পর্শী। মাই গড, এতটা সময় ওয়েস্ট করে গেলে তো পরশ শিকদারের কথাই ঠিক হয়ে যাবে। এবারে বিকল্প পথ খুঁজতে লাগলো। এটাতে 10 ঘন্টায় যাওয়া যাবে, সোজাসুজি পথ এটা। পিরোজপুর থেকে বরিশাল গিয়ে সেখান থেকে নোয়াখালী ফেরি, এরপর সেই আগের রাস্তা ধরে সীতাকুণ্ড হয়ে চট্টগ্রামে, তারপর কক্সবাজার। না, এই পথও পছন্দ হলো না স্পর্শীর। জলপথে গেলে চাঁদপুর হয়ে প্রায় 1 দিন লেগে যাবে পৌঁছাতে। শেষে বাধ্য হয়ে আকাশ পথেই রওনা দিল বাড়ির গাড়িতে। সেখান থেকে বরিশাল গিয়ে তারপর প্লেনে যাবে। ড্রাইভার সাথে নিয়ে বাড়ির সবাইকে বিদায় নিয়ে উঠে পড়ল গাড়িতে। একটানা 1.5 ঘন্টা গাড়ি চলার পর তারা পৌঁছালো এয়ারপোর্টে। গাড়ি বিদায় দিয়ে এগিয়ে গেল সামনে। হাতের ট্রলি নিয়ে সামনে এগোতে সময় দেখে নিল। ঘড়িতে মাত্র 8:40 বাজে। বরিশাল টু কক্সবাজার প্লেন ছাড়বে 9:30টায়। প্লেন ছাড়ার 50 মিনিটের মধ্যেই সেটা কক্সবাজারে ল্যান্ড করবে। স্পর্শী প্রথমে চেক ইন করে নিল। সাধারণত দেশের বাইরে গেলে ইমিগ্রেশন সহ আরও অনেক ঝামেলার কাজ সম্পন্ন করতে হয়, কিন্তু দেশের অভ্যন্তরে ভ্রমণের জন্য শুধু টিকিট দেখালেই হয়ে যায়। এরপর নির্দিষ্ট কিছু কর্মকর্তার কাছে গিয়ে লাগেজের ওজন মেপে নিয়ে জমা দিয়ে দিল। সাধারণত 7 কেজির উপরে যেন যাত্রী মাল বহন করতে না পারে, এর বেশি করলে তাকে অতিরিক্ত চার্জ দিতে হয়। সমস্ত নিয়মকানুন পালন করে প্লেনের জন্য অপেক্ষা করতে লাগলো। ইতোমধ্যে মাইক্রোফোনের নির্দেশনা দিয়ে চলছে কর্মচারীরা। আর মাত্র 50 মিনিটের মধ্যে কক্সবাজার পৌঁছাচ্ছে স্পর্শী, তাও ওই শিকদারের আগে। সেখানে গিয়েই সবার প্রথমে ভিডিও কল করে দেখাবে তাকে। ভাবতে উত্তেজনা কাজ করছে। উফ, আর তর সইছে না স্পর্শীর। হাতের ফোনটা নিয়ে গুটি গুটি অক্ষরে মেসেজ দিল। আপনি কত দূর? আমি আর 50 মিনিটের মধ্যেই পৌঁছাবো। দেখলেন তো, আপনাকে সেই হারিয়েই দিলাম। মেসেজ দিয়ে মুচকি হেসে দিল স্পর্শী। নিশ্চয়ই অবাক হয়ে যাবে। আমরা একসাথে পৌঁছাচ্ছি স্পর্শিয়া। আচমকা পেছন থেকে ফিসফিসে কণ্ঠে পরিচিত কণ্ঠস্বরটা শুনতেই চমকে গেল স্পর্শী। তাকাতেই অবাকের সপ্তম পর্যায়ে পৌঁছালো। কালো প্যান্ট, শার্ট, মাস্ক এবং ক্যাপ পরা এক যুবক তার দিকেই হেলে আছে। চোখ দুটো দেখতেই চোয়াল শক্ত করে ফেলল। এই যে আর কেউ নয়, পিরোজপুরের সে অসভ্য এমপি। নিজের যাবতীয় সব পরিকল্পনা ভেস্তে যাওয়ার চরম হতাশায় মুখমণ্ডল বিকৃত করে ফেলল স্পর্শী। দাঁতে দাঁত চেপে বলল, ব্যাস হয়ে গেল। এত গাড়ি থাকতেই সেই এয়ারপোর্টে আসতে হলো। ডোন্ট কেয়ার ভাব নিয়ে 2 পা সামনে এগিয়ে গেল পরশ। পুনরায় পেছন ফিরে তির্যক হাসি দিয়ে বলল, প্লেনটা কি তোমার বাপের, নাকি শুধু ডাকাত চড়ার জন্য বানিয়েছে? বোর্ডিংয়ের পাশে সিট নাম্বার দেখে বসে পড়ল স্পর্শী। বাহ, জানালার পাশে তার সিট, এর থেকে আর আনন্দের কী বা হতে পারে। আলতো করে বসে বিমানবালার নির্দেশ মোতাবেক সিট বেল্ট লাগিয়ে নিল। একটু কাত হয়ে পিছে তাকাতেই দেখলো 2 সিট পেছনে জানালার পাশেই পরশ শিকদার বসেছে। মুহূর্তে চোখ সরিয়ে নিল স্পর্শী, কারণ পরশও তার দিকে তাকিয়ে আছে। কি না কি ভেবে বসে সেই ভয়েই আর ফিরে তাকায়নি সে। বিমান এখনও টেক অফ করেনি। বিমানবালা সবাইকে নির্দেশনা দিয়ে যাচ্ছে। এক্সকিউজ মি, তুমি এই সিটে আসো, আমি জানালার পাশে সিটে বসবো। অবাক হয়ে গেল স্পর্শী। চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে রইল মেয়েটির দিকে। বয়স 25 কি 26 হবে। ভারী মেকআপের সাথে ওড়নাবিহীন টাইট পোশাকে মেয়েটাকে দেখতে খুবই আকর্ষণীয় এবং কামুক লাগছে। কিন্তু এই মেয়েটার দিকে তাকাতে এক প্রকার লজ্জা করছে স্পর্শী। নিজেকে সংযত রেখে কাঠখোট্টা কণ্ঠে বলল, আপাতত সিটটা আমার, আর জানালার পাশে বসতেই আমি কমফোর্ট ফিল করি, তাই চেঞ্জ করা যাবে না। মেয়েটা বিরক্তি নিয়ে স্পর্শীর দিকে তাকালো। মুখ ভেঙিয়ে বসে পড়ল সিটে। হাই আপু। চমকে তাকালো মেয়েটি। স্পর্শীও নজর দিল সামনে। সেখানে পরশকে দেখেই ভ্রু কুঁচকে ফেলল। মেয়েটি পরশকে দেখে হাসলো, স্মার্টনেসের সাথে বলল, হ্যালো। পরশ বিনিময়ে হাসলো। আমি এই আপনার পেছনের সিটেই বসেছি, জানালার কাছে। শুনলাম আপনি নাকি জানালার পাশের সিট ছাড়া বসতে কমফোর্ট ফিল করেন না, খুবই সমস্যা হয়, তাই এলাম। আপনি চাইলে আমার সিটের সাথে এক্সচেঞ্জ করতে পারেন। মেয়েটি আনন্দের সাথে উঠে দাঁড়ালো, হেসে বলল, ও থ্যাংক ইউ সো মাচ, আসলে আমার ভীষণ প্রবলেম হয়। এরপর স্পর্শীর দিকে তাকিয়ে ভেঙচি মেরে পা বাড়ালো পেছনের দিকে। আচমকায় কাত হয়ে পরশের গায়ের উপর পড়তেই 2 কদম দূরে সরে গেল পরশ। উত্তেজিত হয়ে বলল, আরামসে আরামসে। সরি, আসলে আমি নিজেকে সামলাতে পারিনি। আর চোখে সেদিকে তাকালো স্পর্শী। মুহূর্তেই চোখ মুখ বিকৃত করে অন্যদিকে তাকালো। ক্ষোভ নিয়ে বলল, যত সব ঢং ন্যাকামো।
ঠোঁট কামড়ে হাসলো পরশ। আরাম করে বসে সামনের দিকে তাকালো। সেকেন্ড খানেক পর স্পর্শীর উদ্দেশ্যে বলে, তোমার কি মনে হয় আমি যে চেয়ে তোমার পাশের সিটে বসেছি? একদমই না। মেয়েটা ভীষণ সুন্দর, তাই না? জানালার সিটে না বসলে মেয়েটার ভীষণ কষ্ট হতো, সেজন্যই আমার সিটটা তাকে দিয়েছি। আর আমি বাধ্য হয়ে নিজের কান নষ্ট করার জন্য তোমার পাশে এসে বসেছি। সুন্দরী মেয়েদের সাহায্য করলেও এক আলাদা শান্তি পাওয়া যায়। ক্ষোভ নিয়ে তাকালো স্পর্শী। বিরক্তির সাথে বলল, সুন্দরী, তা কোলের ওপর গিয়ে বসে থাকুন না, এখানে আসছেন কেন? আস্তাগফিরুল্লাহ স্পর্শিয়া, আমাকে কি তোমার চরিত্রহীন মনে হয়? বিমান চলতে শুরু করেছে ইতিমধ্যে। এয়ারপোর্টের খোলা মাঠে শুরু করে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে সে। স্পর্শী অন্যদিকে তাকিয়ে বলল, মনে হওয়ার কি আছে? আমি তো 100% শিওর আপনি চরিত্রহীন। বলতেই আচমকা পেছনের দিকে হেলে পড়ল স্পর্শী। চিৎকার করে উঠল। সিট বেল্ট বাঁধা রয়েছে তার, কিন্তু তাও ভয় সরছে না। এক হাত দিয়ে খামচে ধরে আছে পরশের হাত। পরশ শক্ত করে স্পর্শীর হাত ধরল। শান্ত কণ্ঠে বলল, ভয় পেও না, কিচ্ছু হয়নি। এটা স্বাভাবিক। বিমান টেক অফ করছে। একটানা প্রায় কিছুক্ষণ পর পুনরায় প্লেনটা স্বাভাবিক অবস্থায় এলো। প্রাণ ফিরে পেল স্পর্শী। বিশাল এক নিঃশ্বাস নিয়ে বলল, এটা আমার ফার্স্ট জার্নি, তাই একটু ঘাবড়ে গিয়েছিলাম। মোটেও ভয় পাইনি আমি। ভয় পাওয়ার মতো কিছু কি ঘটেছে যে ভয় পাবো? হাতটা ছাড়ুন এখন। পরশ ছেড়ে দিল হাত। এভাবেই চলতে লাগলো পুরোটা পথ। মাঝে মধ্যে নিচ থেকে স্পর্শীকে খোঁচালেও বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি তাদের কথা। দু একটা ঝাঁঝালো বাক্য বলেই চুপ করে থেকেছে স্পর্শী। প্ল্যান ল্যান্ড করেছে মিনিট 5 মতো। স্পর্শী নিজের ব্যাগ নিয়ে হেঁটে এলো দ্রুত, কিন্তু পা কেমন করছে, হাঁটতে ইচ্ছে করছে না। ট্রলিটাকে রেখে তার উপর বসে ফোন অন করলো। ইতিমধ্যে পরশও তার পাশে এসে দাঁড়িয়েছে। হ্যালো আব্বু, পৌঁছে গেছি আমি। শামসুল সর্দার যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। পুনরায় চিন্তিত কণ্ঠে বলল, তোমার ফ্রেন্ড এসেছে তোমার রিসিভ করতে। স্পর্শী পরশের দিকে একবার তাকিয়ে বলল, না, এখনো দেখছি না, ফোন দিতে হবে। হয়তো আশেপাশে আছে। আচ্ছা আমি রাখছি, পৌঁছে ফোন দিব। তুমি কি কাউকে খুঁজছো? কেউ কি নিতে আসবে তোমায়? স্পর্শী পরশের দিকে তাকালো। এরপর শান্ত কণ্ঠে বলল, না, কারো আসার কথা ছিল না। তবে আব্বু জানে আমার ফ্রেন্ড আসবে, আর ওর কাছেই থাকবো আমি। ভ্রু কুচকে এলো পরশ। প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, তার মানে তুমি তোমার ফ্রেন্ডের সাথে থাকছো না, হোটেলে থাকবে? হুম। পরশ হাত বাড়িয়ে স্পর্শীকে ধরে উঠালো। তার চোখ মুখে ক্লান্তির ছাপ। অতিরিক্ত এই তাপদাহ যেন সহ্য করতে শরীর আর তার অপরাগ। স্পর্শী দাঁড়িয়েও আবার বসে পড়ল। কাতর কণ্ঠে বলল, আর একটু বসি, আমার কেমন যেন লাগছে। বাদ সাধল না পরশ। মাথার কালো ক্যাপটা খুলে স্পর্শীর পাশে রেখে পেছন ঘুরে তাকালো। গরমে সারা মুখ ঘেমে নিয়ে একাকার। মুখের মাস্ক খুলে আলতো করে টিস্যু দিয়ে মুছল। এরপর পেছন ফিরে তাকাতেই চমকে উঠল স্পর্শী। বেজায় শব্দে আর্তনাদ করে বলল, আল্লাহ! চমকে গেল পরশ। উত্তেজিত হয়ে অনবরত জিজ্ঞেস করল, চিৎকার করছো কেন? কি হয়েছে? অবাক হওয়া কণ্ঠে আঙ্গুল দিয়ে পরশের মুখের দিকে ইশারা করল স্পর্শী। বলল, আপনার মুখ? বুঝতে পারল না পরশ। কপাল কুঁচকে বলল, কি হয়েছে আমার মুখে? নিজেকে শান্ত করে বসলো আবারও। সেকেন্ডে পরশের মুখের দিকে তাকাচ্ছে স্পর্শী। এরপর আশ্চর্যের কণ্ঠে বলল, আমি বলতে চাইছি আপনি চুল দাড়ি কবে ছোট করলেন? কাল বিকেলেও তো বড় ছিল। ধুর, চেনা যাচ্ছে না, হুট করে এতক্ষণ পর দেখছি তো, তাই একটু ঘাবড়ে গিয়েছিলাম, ব্যাস, আর কিছু না। এতক্ষণই বুঝতে পারলো পরশ। ঠোঁট কামড়ে এক ভ্রু উঁচিয়ে বলল, কেন, ভালো লাগছে না দেখতে? দ্রুত মাথা নাড়ল স্পর্শী। দুদিকে নাড়িয়ে বলল, না না না, ঠিক আছে, সুন্দর লাগছে, এটাই ঠিক আছে। পরশ পুনরায় ঠোঁট কামড়ে হাসলো। বলল, সুন্দর লাগছে? লজ্জা পেল স্পর্শী। মাথা নাড়িয়ে বলল, ধুর, আমি সেটা বলছি নাকি, আমি বলেছি ভালো লাগছে এখন, আগে তো ভয়ঙ্কর দেখাতো। তুমি ঘাবড়ে গেছো স্পর্শিয়া, কথা এলোমেলো করে ফেলছো। বাদ দাও, চলো এখন গিয়ে না হয় বিশ্রাম নেবে। টু শব্দটিও করল না স্পর্শী। পায়ে পা মিলিয়ে হাঁটতে লাগলো পরশের সাথে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়ি রিজার্ভ করলো কোলাতলির মেরিন ড্রাইভ রোডে অবস্থিত সাইমন বিচ রিসর্ট। এই অভিজাত রিসর্টের বিশেষ বৈশিষ্ট্য হলো এর প্রায় সব রুম থেকে অদূরের সমুদ্র সৈকত দেখা যায়। বলতে গেলে সমুদ্র সৈকতের খুবই কাছে এই রিসর্ট। এখানে আভিজাত্যপূর্ণ রেস্তোরাঁ সহ তিনটা সুইমিং পুলও রয়েছে। মেন কথা হলো এই মুহূর্তে সুইমিং পুল বা রেস্তোরাঁ দেখার মোটেও টাইম নেই পরশের। শুধুমাত্র পাভেলের মুখে এই রিসর্টের নাম একবার শুনেছিল বলেই সন্দেহবশত সেখানেই যাচ্ছে। আর মনে পাভেলের কথা ভাবতে ভাবতে স্পর্শীর দিকে
দিকে তাকালো পরশ। মুহূর্তে অপ্রস্তুত হয়ে গেল স্পর্শী। দ্রুত আশেপাশে তাকিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলো। পরশ চমকে গেল। স্পর্শী এতক্ষণ তার দিকেই তাকিয়েছিল। ভাবতেই ভেতরে কেমন ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। নিজেকে সংযত রেখে বলল, কি দেখছিলে আমার দিকে তাকিয়ে? লজ্জা পেল স্পর্শী, কিন্তু প্রকাশ করলো না। বিগড়ে যাওয়া কণ্ঠে বলল, ভাবছিলাম কেন, কোনো সমস্যা? আপনার মুখের দিকে তাকালে কি টাকা দিতে হবে নাকি? চোখ সরালো না পরশ। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো। কি ভাবছিলে? চোখ দুটো ছোট ছোট করে ফেলল স্পর্শী। বিরক্তি নিয়ে বলল, ভাবছিলাম একটা ছেলে কতটা ক্যারেক্টারলেস হলে কক্সবাজারে এসে মেয়ে পটানোর জন্য নিজের এতদিনের চুল দাড়ি ছোট করে ফেলে। ছি, আপনি একজন এমপি, একটু তো শুধরান নিজেকে। এভাবে মেয়ে পটাতে যাওয়ার কি আছে? ঠোঁট দুটো গোল করে নিঃশ্বাস নিল পরশ। অন্যদিকে তাকিয়ে আফসোসের স্বরে বলল, তুমি জীবনেও ভালো হবে না। সুদীর্ঘ সমুদ্র সৈকত, দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র, বড় পাহাড়, বৌদ্ধ মন্দির আর পেগোডা সহ নানান আকর্ষণ নিয়ে গড়া পর্যটন রাজধানী কক্সবাজারে পা রাখলেই সাগর তীরে বেড়াতে মন চাইবে। এই মৌসুমে সাগরের নানা জলে রৌদ্র স্নান আর সূর্যাস্তের নানা নয়নাভিরাম দৃশ্য অবলোকন সহ শরীরে প্রশান্তি জড়াবে। ভোরের স্নিগ্ধ আলোয় সমুদ্র সৈকতের ভিন্ন রূপ আর সন্ধ্যার পরে প্রাকৃতিক সৌন্দর্যে, বিশেষ করে পূর্ণিমার রাতে আকাশের উজ্জ্বল চাঁদ সমুদ্রের জলে প্রতিফলনের দৃশ্য আনন্দের মাত্রাকে বহুগুণে বাড়িয়ে দেয়। কক্সবাজার জেলায় রয়েছে মাতামুহুরী, বাঁকখালী, রেজু, কোহালিয়া ও নাফ নদী। উপভোগ করা যায় মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, শাহপুরীর দ্বীপ ও সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ। স্পর্শী এই মুহূর্তে কনফিউজড। এত সুন্দর জায়গা, অথচ সে আছে বিপদে। এখন কি করবে? আরশিকে খুঁজবে নাকি এই সুন্দর সুন্দর জায়গাগুলোকে ঘুরবে? সারাটা দুপুরের ঘুম শেষে মাত্রই উঠল সে। ঘুম জড়ানো চোখে মুখে ফোন রেখে বের হলো রুম থেকে। আলতো পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। দূরের ওই সমুদ্রের ঢেউকে দেখতে লাগলো মন দিয়ে। স্পর্শীর ডান পাশের রুমটাই পরশ নিয়েছে। এই মুহূর্তে গ্রিলে হেলান দিয়ে কফি খেতে খেতে স্পর্শীর দিকে তাকিয়ে আছে সে। এই স্নিগ্ধ পরিবেশে উত্তাল বাতাসের মধ্যে দাঁড়িয়ে আছে স্পর্শী। তার গায়ের স্কাই ব্লু ঢোলা শার্টটা বাতাসের সাথে প্রতিটা ঝাপটায় এলোমেলো হয়ে যাচ্ছে। হাঁটু ছুঁই ছুঁই লম্বা চুলগুলো যেন ওই সমুদ্রের সাথে ঢেউয়ের প্রতিযোগিতায় নেমেছে। পরনের ঢোলা সাদা প্লাজোটা বাতাসের প্রকোপে উঠছে। ওড়ার সাথে সাথে ওই ফর্সা পা দুটো দৃশ্যমান হচ্ছে পরশের চোখের সামনে। উফ, সারা শরীরটা কেমন উত্তেজনায় কাঁপছে পরশের। চোখ দুটো বন্ধ করে নিল সাথে সাথেই। না, এই মেয়ে মাইন্ড গেম খেলছে তার সাথে, নিজের রূপ দিয়ে। না, এই রূপে মোটেও মুগ্ধ হওয়া চলবে না, তাহলেই পরশের ক্যারিয়ারে 12টা বেজে যাবে। এই হ্যালো, ভীষণ অসভ্য মানুষ তো আপনি। বিকেল বাজে 4:30, অথচ একা একা কফি খাচ্ছেন। আমাকে একটু ডাকেন উনি, এমনকি দুপুরেও না খেয়ে আছি আমি। পরশ পরবর্তী চুমুক দিয়ে সমুদ্রের দিকে তাকালো। টিটকারি মেরে বলল, আমাকে কি তোমার বডিগার্ড মনে হয়? কুম্ভকর্ণের মতো দরজা আটকে ঘুমালে ডাকবো কিভাবে? দরজা খুলো। বলেই রুমে চলে এলো পরশ। খাবারের প্যাকেট হাতে এগিয়ে গেল স্পর্শীর রুমের দিকে। দরজা খুলতে হাতে ধরিয়ে দিল বিরিয়ানি। বলল, অর্ডার করে রেখেছিলাম, খেয়ে নাও। স্পর্শী একটু প্রশান্তি পেল বিরিয়ানি দেখে। আলতো হেসে বলল, থ্যাংক ইউ। কক্সবাজারে আসতে না আসতেই ওড়না ছেড়েছ? কি ভেবেছো এভাবে ওড়না ছাড়া এসে আমাকে ভুলিয়ে ভালিয়ে প্রেমে ফেলবে তোমার? নো নেভার। পরশ শিকদার কারো রূপে ভোলে না। চোখ দুটো বড় বড় করে ফেলল স্পর্শী। হুশ হতেই দুম করে দরজা আটকে দিল। ইস, এ কি হচ্ছে? সব কিছু এমন উল্টো হচ্ছে কেন? কক্সবাজার এসে এই লোক সেই প্রতিটা পদক্ষেপে তাকে পচাচ্ছে, আর সে কিছু বলতেই পারছে না। তার উপর এত বড় অপমান। পূবালি হাওয়া জানালার পর্দা উড়িয়ে প্রবল বেগে এই রুমের ভেতর ঢুকছে। নিমিষেই প্রাণ জড়িয়ে যাচ্ছে। চুলগুলো বাঁধ মানছে না। বাতাসের সাথে পাল্লা দিয়ে নিজেরাও উড়ে চলছে ক্রমশ। খেতে অসুবিধা হচ্ছে স্পর্শীর। টেবিলের উপর থেকে হেয়ার ক্লিপটা নিয়ে আটকে দিল চুল। এবারে আর কোনো ঝামেলা নেই। আরামসে বিরিয়ানি শেষ করে হাত ধুয়ে নিল। ঘড়ির কাঁটায় 4:30। অনেক রেস্ট নেওয়া হয়েছে। এবার আসল উদ্দেশ্যে বের হতে হবে। গায়ের পোশাকের দিকে একবার তাকালো স্পর্শী। খারাপ না, বর্তমান গরমের আবহাওয়ার সাথে মানানসই। চুলগুলো আছড়ে মাথার উপরিভাগে পুনরায় হেয়ার ক্লিপ দিয়ে আটকে নিল। সাদা ওনাটা বুকের মাথায় দিয়ে ফোনটা হাতে নিল। ফোনের ব্যাক কভারের নিচেই 1002 টাকা রয়েছে। যদি কিছু খেতে মন চায় তো খেয়ে নেবে। সর্বশেষ চোখে সানগ্লাস দিয়ে রুমের চাবিটা নিয়ে বেরিয়ে গেল। বার কয়েক ডাক দেওয়ার পরেও সাড়া পেল না স্পর্শী।
পরক্ষণে একাই হেঁটে এলো নিচে। একবার ভাবলো পরশকে কল করবে, পরক্ষণেই দ্বিমত করলো। নিশ্চয়ই লোকটা তাকে রেখে ঘুরতে গেছে। আর যদি এমনটাই হয় তাহলে এই লোককে ফোন দেওয়ার মিনিমাম ইচ্ছেও নেই। গটগট পায়ে সিঁড়ি দিয়ে নামতেই দাঁড়িয়ে পড়লো। রিসেপশনের মেয়েটার সাথে কথা বলছে পরশ। এগিয়ে গেল স্পর্শী। পাভেল শিকদার নামে কোনো রুম বুক করা হয়েছে আপনাদের হোটেলে? মেয়েটি অস্বস্তি নিয়ে তাকালো, বলল, দুঃখিত স্যার, অনেকে এখানে আসছে যাচ্ছে, সেভাবে নাম মনে রাখা অসম্ভব। আপনার কি জানাটা খুব প্রয়োজন? তাহলে আমি চেক করে দিতাম। পরশ মাথা নাড়ল। মেয়েটা মনোযোগ দিয়ে দেখতে লাগলো পৃষ্ঠার পর পৃষ্ঠা। মিনিট 5 পর বলল, সরি স্যার, এই নামে কেউই রুম বুক করেনি। হতাশ হলো পরশ। পরক্ষণেই ফোন থেকে পাভেলের একটা ছবি বের করে বলল। এই ছেলেটা কি এসেছিল এখানে, দেখেছেন? মেয়েটি আগের মতোই নিজের কথায় অনড় রইল। মাথা নাড়িয়ে না স্বরূপ বলল, না স্যার, এমন কেউই এই রিসোর্টে আসেনি। চোখ দুটো ছোট ছোট করে তাকালো স্পর্শী। ফোন থেকে আরশির ছবি বের করে মেয়েটির সামনে ধরল। সন্দেহী কণ্ঠে বলল, এই মেয়েটাকে দেখেছেন? এসেছিল কি এখানে? মেয়েটি এবারে ঘাবড়ে গেল। বারবার পরশ আর স্পর্শীর দিকে তাকালো। আমতা করে বলল, না ম্যাম, এমন কোনো ছেলে মেয়েই এই হোটেলে আসেনি। 2 পা এগিয়ে সামনে গেল স্পর্শী। ঝাঁঝালো কণ্ঠে হুমকি দিয়ে বলল, দেখুন, ভালোই ভালোই জিজ্ঞেস করছি, সত্যি কথা বলুন, নইলে কিন্তু পুরো রিসর্ট চেক করব। মেয়েটি এবারে আরও ঘাবড়ালো। আশেপাশে ম্যানেজার নেই। নরম কণ্ঠে বলল, দেখুন, আপনারা এইভাবে রিসোর্ট চেক করতে পারেন না। এতে অন্য কাস্টমারদের প্রাইভেসি নষ্ট হবে, তারা বিরক্ত হবে, আমাদের রিসোর্টের নাম খারাপ হবে। থেমে স্পর্শীর দিকে তাকিয়ে বলল, আপনারা কি কোনো গোয়েন্দা সংস্থার লোক নাকি? পুলিশ অফিসার? পরশ স্পর্শীকে টেনে পেছনে নিল। এরপর আলতো হেসে বলল, না, আমরা কোনো পুলিশ অফিসার নই, এমনি এই দুজনকে খুঁজছিলাম, থ্যাংক ইউ। বলে স্পর্শের হাত ধরে টেনে জোর কদমে বাইরে চলে এলো। ধমক মেরে বলল, তোমার কি মাথা খারাপ? এভাবে ভয় দেখাচ্ছিলে কেন মেয়েটাকে? আরে আপনি বুঝবেন না, ওরা টাকা খেয়ে অনেক সময় অনেক কিছু গোপন রাখে। ধমক টমক না দিলে সহজে বলে না, জানেন? এইসব রিসোর্টে প্রায় সময়ই অবিবাহিত ছেলে মেয়েরা এসে রাত কাটায়, আর ওরা তাদেরকে সেফটি দিয়ে রাখে শুধুমাত্র টাকার জন্য। পরশ ঠোঁট কামড়ে স্পর্শীর দিকে তাকালো, বলল, শুধু রাতেই কাটায়, দিনে থাকে না? অবাক হয়ে পরশের দিকে তাকালো স্পর্শী। লোকটা এখনো তার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসছে। দাঁতে দাঁত চেপে বলল, অসভ্য। এরপর হেঁটে গেল সামনের দিকে। পরশও পিছু পিছু এগিয়ে আসছে। হাঁটতে হাঁটতে ইতিমধ্যে তারা বিচের কাছে এসে গেছে। হাই হিলের জুতো পরে এসেছে স্পর্শী। ইস, বিচের কথা মনে থাকলে কখনোই আসতো না। জুতো জোড়া খুলে হাতে নিয়ে প্রথমবারের মতো পা রাখলো নরম বালিতে। ইস, মুহূর্তেই শরীরের মধ্যে এক অদ্ভুত শিহরণ জেগে উঠল। পরশ খুলল না, হাঁটতে লাগলো স্পর্শীর পিছু পিছু। অকারণেই হাঁটছে সে। চেয়ে চেয়ে দেখছে স্পর্শীকে। তার পায়ের ফেলা প্রতিটা কদম মাপছে। ওই পা দুটোকে দেখছে। হাঁটার সাথে সাথে ঢেউ খেলানো ওই শরীরটা অবলোকন করছে। অদ্ভুত এক ইচ্ছে। এই ইচ্ছের কোনো উদ্দেশ্য নেই, আর নেই তো কারণ, কিন্তু তাও হাঁটছে সে। ইতিমধ্যে পানির কাছে এসে গেছে স্পর্শী। পরশ তার থেকে 2 হাত দূরেই দাঁড়িয়ে পড়েছে। পেছন দিয়ে ফিরে উৎফুল্ল কণ্ঠে স্পর্শী বলল, আসুন না, পানির মধ্যে হাঁটি, জুতো খুলুন। মাথা ঝাঁকিয়ে পরশ বলল, না, তুমি হাঁটো। শুনল স্পর্শী। তার এক হাতে জুতো, অন্য হাতে মোবাইল। কিন্তু এই মুহূর্তে পানিতে হাঁটতে গেলে প্লাজো তুলতে হবে। পেছনে তাকিয়ে দেখলো পরশ এখনও তাকিয়ে রয়েছে। দ্রুত পায়ে তার কাছে গিয়ে ফোনটা হাতে ধরিয়ে দিল। এরপর জুতো জোড়া পাশেই বালিতে রেখে পুনরায় হেঁটে গেল পানির দিকে। গায়ের পায়ের গোড়ালি অবধি পানি। স্পর্শী 2 হাত দিয়ে প্লাজো তুলে আরও গভীরে গেল। এবারে পায়ের নলা অবধি পানি। আর গভীরে গেল না। হাঁটতে লাগলো ওভাবেই। পরশ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার ভালো লাগছে দেখতে। এক পর্যায়ে দেখলো স্পর্শী এগিয়ে যাচ্ছে পানির মধ্য দিয়ে সামনের দিকে। এবারে পরশ তার পায়ে পা মিলিয়ে বিচের উপর হাঁটছে। মুহূর্তেই পিছু চাইলো। জুতো জোড়া পড়ে আছে। 2 পা পিছনে গিয়ে হাতে তুলে নিল। এরপর পুনরায় হাঁটতে লাগলো। স্পর্শিয়া, আর গভীরে যেও না, কুলে এসো। শুনল না স্পর্শী। বলল, আর একটু থাকি, ভালো লাগছে তো এখানে। একদম না, একটু পরই ভাটা আসবে। দরকার নেই বিকেলবেলা ভেজার। চলে এসো, কাল দুপুরে ভিজবে। এখন আসো। এ পর্যায়ে পেছনে তাকালো স্পর্শী। বলল, কালকে আপনি নামবেন শিওর তো? মাথা নাড়ল পরশ। এরপর বলল, তুমি কি ঘোরার জন্য কক্সবাজার এসেছো নাকি বোনকে খুঁজতে?
পিলে চমকে উঠল স্পর্শী। দ্রুত পায়ে ছুটে এলো কোলে। বিচের মধ্যে জুতা খুঁজতেই দেখলো সেটা পরশের হাতে। লজ্জা পেল স্পর্শী। দ্রুত জুতো ছিনিয়ে নিয়ে বলল, আপনি নিয়েছেন কেন জুতা? নিচে থাকলেই তো হতো। কথা বলল না পরশ। তার নিজের কাছেই কেমন লাগছে। একটা অপরিচিত মেয়ের জুতো নিয়ে এতক্ষণ হেঁটেছে সে। আশেপাশের সবাই কি না কি ভেবেছে, কিন্তু এই আসক্তিতে পাত্তা দিল না। স্পর্শীর পায়ে এখনো বালি, তাই আর জুতো পরল না। এক হাতে জুতো নিয়ে পরশের সাথে পায়ে পা মিলিয়ে হাঁটতে লাগলো পুরোটা বিচ। আর খুঁজতে লাগলো পাভেল আরশিকে। কক্সবাজার যখন এসেছে নিশ্চয়ই বিচে ঘুরবে, কিন্তু হতাশ হলো দুজনেই। সারাটা বিকেল খুঁজেও পাভেল আরশির টিকিটাও খুঁজে পেল না তারা। শেষে বাধ্য হয়ে আবারও চলো রিসর্টের দিকে। সন্ধ্যা 7টা। ফোন হাতে বিছানায় উপর হয়ে বসে আছে স্পর্শী। এতক্ষণ ধরে বাড়িতে কথা বলেছে সে। ফোন স্ক্রোল করতে ভালো লাগছে না একটুও। একা একা তো মোটেই মন টিকছে না। যদি ফ্রেন্ড নিয়ে ঘুরতে আসতো তাও একটু আড্ডা দেওয়া যেত, কিন্তু এখানে একদম একা। নিচে যে একটু গিয়ে ঘুরবে তারও উপায় নেই। এই অচেনা জায়গায় কোথায় যাবে একা একা? চাইলে এখান থেকে নিচে গিয়ে এই হোটেলের রেস্টুরেন্টে যাওয়া যায়, কিন্তু সেখানে গিয়ে একা একা খেতেও ইচ্ছে করছে না তার। ফোনটাকে বিছানার উপর ফেলে স্যান্ডেল পায়ে দিয়ে বারান্দার দিকে এগিয়ে গেল স্পর্শী। মিনিট 5 দাঁড়িয়ে এপাশের বেলকনিতে তাকালো। পরশ নেই এখানে। রুম থেকে কথা বলার আওয়াজ এলো। কান খাড়া করলো স্পর্শী। কার সাথে কথা বলছে এই লোক? ভেবে পেল না। এখান থেকে মোটেও স্পষ্ট শোনা যাচ্ছে না। মিনিট 5 দাঁড়ালেও কথা শেষ হয়নি পরশের। এ পর্যায়ে অস্থির হয়ে উঠল স্পর্শী। ভেবেই পেল না এত কথা কার সাথে বলছে। বউয়ের সাথে? না না, তার জানা মতে এই লোক বিয়ে করেনি। তাইলে গার্লফ্রেন্ডের সাথে হতেই পারে, কিন্তু এরকম একটা ঝগড়টে লোক গার্লফ্রেন্ড সামলায় কি করে? নিশ্চয়ই তার সাথে কথা বলার সময় একদম বিড়াল হয়ে কথা বলে। হবেই তো, নইলে তো আর গার্লফ্রেন্ড টিকবে না। স্পর্শী দ্রুত বারান্দা থেকে বের হলো। রুমের দরজা চাপিয়ে পরশের দরজার সামনে গেল। দরজার সাথে ঘেঁষে কান খাড়া করে শুনতে লাগলো কথা। না না, কোনো দরকার নেই। আমি বললাম তো দরকার নেই। হ্যাঁ আসবো, 3-4 দিন লাগবে এখানে। এর মধ্যে কোনো ঝামেলা করবি না। সামনে উপজেলা চেয়ারম্যান নির্বাচন, মাথায় রাখিস। পরশ কথা বলতে বলতেই দরজার দিকে তাকালো। তার কেন জানি মনে হলো ওপাশে কেউ আছে। আলগা ছুঁয়ে ফোনটা কেটে দরজার কাছে গেল। ওপাশ থেকে নিঃশ্বাস নেওয়ার শব্দ আসছে। পেরানো দরজাটা আলগোছে টান মেরে খুলতেই গায়ের উপর পড়ল স্পর্শী। সে এক প্রকার শরীরের ভর ছেড়ে দরজার দিকে হেলেছিল। পরশের গায়ের উপর পড়তে স্পর্শী তড়ি ঘড়ি করে উঠে দাঁড়ালো। অস্বস্তিতে মাথা ফাঁকা হয়ে আসছে তার। ভ্রু কুচকে তাকিয়ে রইল পরশ। গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা? কই না তো, কিছু না, আমি আসছি। খপ করে স্পর্শীর হাত ধরল পরশ। নিজের দিকে টেনে পুনরায় জিজ্ঞেস করলো, আরই পাচ্ছিলে কেন? কি শুনেছো? এবারে সিরিয়াস হলো স্পর্শী। সোজা সাপটা বলল, আশ্চর্য, কি শুনবো? আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি কথা বলছেন। ভেবেছিলাম হয়তো প্রেম করছেন, তাই শুনতে এলাম। আর কি শুনবো? তির্যক চাহনিতে তাকিয়ে রইল পরশ। বলল, তুমি কি আমাকে বোকা পেয়েছো? কি ভেবেছো এসব আলফাল কথা বললে আমি বিশ্বাস করে ছেড়ে দেব? আমি নির্বাচন নিয়ে আমার দলের সাথে প্ল্যান শেয়ার করছিলাম, আর তুমি সেটাই সেই তখন থেকে আড়ি পেতে শুনছো। লজ্জা করে না? হ্যাঁ হয়ে গেল স্পর্শী। অনবরত বলতে লাগলো, আরে আমি মাত্রই এসেছি, আর কিছু শুনিনি। আপনি শুধুই ফালতু বকছেন। বলেই হাত ঝাড়ি দিয়ে চলে গেল স্পর্শী। দরজা লাগিয়ে রুমের ভেতর গিয়ে দুম করে বিছানায় বসলো। রাগ হচ্ছে ভীষণ নিজের উপরেই। কোন কুক্ষণে কান পাততে গিয়েছিল ওই রুমে? ওই লোকের পেটে পেটে বদহজম ভরা। এই মেঘ, এই বৃষ্টি, এই ভালো এই খারাপ, অসভ্য লোক। এই বিকালেও কি সুন্দর করে কথা বললো, এমনকি জুতো নিয়েও হাঁটলো, অথচ এখনই পাল্টে গেল। গিরগিটির মতো রূপ বদলাচ্ছে। অসভ্য। আর কথা বলা যাবে না, পাত্তাও দেবে না। একা এসেছে, একাই খুঁজে বের করবে আরশিকে। আসুক আর একবার, একদম প্লেট ছুঁড়ে মারবে। রাত প্রায় 8:30। এতক্ষণ গম্ভীর হয়ে বসেছিল স্পর্শী। একদম নীরব হয়ে তাকিয়েছিল ফ্লোরের দিকে। অজানা কারণেই কেন যেন ভীষণ মন খারাপ হচ্ছে। খিদেও পেয়েছে ভীষণ। পার্স হাতে বেরিয়ে পড়ল রুম থেকে। রেস্টুরেন্টে বসে খাবার অর্ডার করতেই মনে পড়ে গেল বিরিয়ানির কথা। ওই লোক নিজের টাকায় বিকালে বিরিয়ানি খাইয়েছে তাকে। মেনু কার্ডের দাম দেখে হাতে নিল টাকা। খাবার দেবে না সে, টাকা ছুঁড়ে মারবে কপালের ওপর। মুহূর্তেই মনে পড়ল কপাল ফাটার কথা। পূর্বের হিসাব অনুযায়ী ওই লোক আরও 450 টাকা পেত। স্পর্শী কারো সাহায্য নেবে না, মোটেও না। ওয়েটারের কথা শুনেই হুঁশ ফিরল স্পর্শীর। বলল, কিছু না, পরে খাবো। বলে গট পায়ে চলে এলো বাইরে। 4র্থ ফ্লোরে এসে 536 নম্বর রুমের সামনে গেল। দুবার টোকা মারতেই দরজা খুলল পরশ। স্পর্শী কোনোরূপ কথা না বলে 1000 টাকার একটা নোট পরশের হাতে গুজে দিল। বলল, বিরিয়ানি আর হসপিটালের বিল
এরপর দ্রুত পায়ে হেঁটে গেল সামনের দিকে, হাতের টাকার দিকে চেয়ে অবাক হয়ে গেল পরশ। স্পর্শের পিছু পিছু আস্তে আস্তে বলল, স্পর্শিয়া, এসব কি? দাঁড়াও, এই! শুনল না স্পর্শী, করিডোর বেয়ে চলে গেল নিচের দিকে। পরশের রুমের দরজা খোলা, কলে সুজন রয়েছে, আর যেতে পারল না। টাকা হাতে ফিরে এলো রুমের দিকে। কলের কথা দ্রুত শেষ করে দরজা লক করে চলে এলো নিচে। নিশ্চয়ই রেস্টুরেন্টে এসেছে। ত্রস্ত পায়ে সেখানে এলো পরশ। গ্রাউন্ড ফ্লোরে না পেয়ে ফার্স্ট ফ্লোরে গেল, কিন্তু সেখানেও নেই। দোতলা বিশিষ্ট রেস্টুরেন্ট, সেখানে সারা জায়গায় খুঁজেও স্পর্শীকে পেল না। অবাক হলো পরশ। স্পর্শী যে রাগ করেছে সেটা স্পষ্ট, হয়তো তখন খুব বেশি রুড বিহেভ করেছে, কিন্তু তাই বলে এই অন্ধকার রাতে কোথায় গেল? ফোন নিয়ে ওপাশে কল করতেই কেটে দিল স্পর্শী, এরপর সুইচ অফ করে দিল। রিসর্ট থেকে মিনিট 5 হাঁটলেই বিচ। সেখানে রাতেও অনেক ট্যুরিস্ট ঘোরাফেরা করে, কেউ বা পিকনিক করে, আবার কেউ বা আড্ডা দেয়, কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো সঙ্গী স্পর্শী নেই। তাই সবার থেকে অনেকটা দূরত্বে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউয়ের শব্দ উপভোগ করছে। এদিকটা আবছা অন্ধকার, সচরাচর মানুষ আসে না রাতে। সেখানেই দাঁড়িয়ে আছে স্পর্শী। দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে পরশকে, সে ওই লোকজনের মধ্যে তাকে খুঁজছে। কিছুক্ষণ পর পর স্পর্শিয়া বলে ডাকছে। রাগে গা গিজগিজ করে উঠল। ওই মুখে নামটা শুনতে আরও রাগ হচ্ছে। হঠাৎই এক উটকো বিচ্ছিরি গন্ধ নাকে ভেসে আসলো। আশেপাশে তাকাতেই দেখলো তার থেকে 20 হাত দূরে অন্ধকার 3-4টা ছেলে গোল হয়ে বসে আছে। তারা যে ওখানে বসে নেশা করছে এ ব্যাপারে নিশ্চিত হলো স্পর্শী। কিছুক্ষণ পর পর একজন তার দিকে তাকাচ্ছে। না, এখানে থাকা সুবিধার নয়। দ্রুত পায়ে হাঁটা শুরু করলো রিসর্টের দিকে। খাবারের অর্ডার করে চলে গেল রুমের দিকে। রাত প্রায় 10টা। পরশ হন্যে হয়ে পুরো আশপাশটা খুঁজছে, কিন্তু এখনও স্পর্শের দেখা মেলেনি। ফোনটাও বন্ধ। নিজের প্রতি ভীষণ রাগ হচ্ছে। কি দরকার ছিল অমন বিহেভ করার? কি ক্লান্ত পায়ে হেঁটে এলো রিসর্টে। রিসেপশনের মেয়েটার কাছে গিয়ে বলল, এক্সকিউজ মি, আমার সাথে বিকেলে যে মেয়েটা ছিল ওকে দেখেছেন? অবাক হলো মেয়েটি। অদ্ভুতভাবে তাকিয়ে রইল পরশের দিকে। আশ্চর্য, এনারা কি হারাতেই থাকে? এক একজনের পর একজন ছবি দেখিয়ে জিজ্ঞেস করে দেখছি কি না। জি স্যার, ম্যাম তো আধ ঘন্টা আগেই নিজের রুমে দিকে গেল। সময় ব্যয় করলো না পরশ। দ্রুত পায়ে এগিয়ে গেল 5 তলায়। স্পর্শের দরজাটার সামনে গিয়ে অজস্রবার ডাকলেও সাড়া দিল না কেউ, এমনকি দরজা ধাক্কালেও খোলেনি। হতাশ হয়ে নিজের রুমে ঢুকলো। বারান্দায় যেতেই দেখলো স্পর্শী তার বারান্দায় বসে নিশ্চিন্তে কফি খাচ্ছে আর চাঁদ দেখছে। তার চোখে মুখে আলাদা এক প্রশান্তির ছাপ, যেন পরশকে দৌড়ের উপর রেখে খুবই তৃপ্ত। দাঁতে দাঁত চেপে পরশ বলল, থাপ্পড় খাওয়ার খুব শখ তোমার, তাই না? স্পর্শী তাকালো না। ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুমের মধ্যে ঢুকে ধরাস করে দিয়ে দিল দরজা। ঘুমের মধ্যে ফোনের রিংটংয়ের শব্দে বিরক্ত হলো পরশ। চোখ মুখ কুচকে ফোন হাতে নিল। সুজন ফোন দিয়েছে। টাইমের দিকে নজর দিতেই দেখলো সকাল 7:30। রিসিভ করে ধমক মেরে বলল, এই, তোদের না বলেছি কেউ মরলেও সকাল 9টার আগে কেউ আমাকে ফোন দিবি না? ওপাশ থেকে কোনো সারা শব্দ এলো না। সুজন বিদ্যুৎ স্পৃষ্টের মতো থমথমে কণ্ঠে বলল, ভাই ছবি পাঠিয়েছি আপনার হোয়াটসঅ্যাপে। এসব কি? রানা আমারে ফোন দিয়ে বলতেছে ছবি তো ভাইরাল, পুরো পিরোজপুর জানাজানি হইয়া গেছে। আপনি কাজটা কি করলেন? ঝামেলা তো এবার দ্বিগুণ বাঁচবে, তাও নির্বাচনের আগেই। পরশ অবাক হলো। ফোন কেটে হোয়াটসঅ্যাপে ঢুকতে চক্ষু চড়ক গাছ। ফেসবুক থেকে নেওয়া কয়েকটা স্ক্রিনশট। ছবিতে স্পর্শী আর তার দিকে তাকিয়ে হাসছে, আর সে জুতো হাতে স্পর্শীর দিকে তাকিয়ে আছে। আবার কোনো ছবিতে দুজন কাছাকাছি, যেখানে স্পর্শী তার হাত থেকে লজ্জালু ভঙ্গিতে জুতো নিচ্ছে। প্রতিটা ছবিতে খুবই রসালো করে ক্যাপশন দেওয়া। কোথাও লেখা, প্রত্যেক পুরুষেরই স্ত্রীর জুতা ও ব্যাগ বহন করা উচিত, এতে ভালোবাসা দ্বিগুণ হয়। আবার কোথাও লেখা, প্রিয়, এভাবে জুতো নিয়ে হাঁটতে পারলেই বিয়েটা সেরে ফেলবো। আবার কোথাও লেখা, আমি প্রজাপতির মতো উড়বো যদি তুমি সামলে রাখতে জানো। পরশ বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তির মতো হতবাক হয়ে তাকিয়ে রইল সেদিকে। এই মেয়েটাকে দেখেছেন কোথাও? মহিলাটি মনোযোগ দিয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। মিনিট খানেক ভাবুক দৃষ্টিতে আশেপাশে তাকিয়ে মনে করার চেষ্টা করলো। এরপর অনিশ্চিত হয়ে বলল, হ, এই রমি তো দেখতে আসিল মাইয়াডা। এই কাইলকি তো আর থাইকা জালমুড়ি খাইল। তয় হেতি তো একলা নয়, বাইর লগে আসিল। খারা কইর সেপডা বেড়ায়। স্পর্শী চমকে উঠল। ভাইয়ের সাথে ছিল মানে? ঠিক বুঝতে পারলো না। পরক্ষণেই আতকে উঠল। ভাই মানে পাভেল ভাই? হ্যাঁ, আর সে তো পাভেল শিকদারকে পাভেল বলেই ডাকে। তার মানে কালকে ওরাও বিচেই ছিল?
কিন্তু দেখতে পেল না তো সে। নিশ্চয়ই তারা আসার আগেই চলে গেছে। আচ্ছা, ওরা কোন দিকে গিয়েছিল বলতে পারবেন? মহিলাটি বিরক্ত হলো। তিনি এখনও ক্রেতাদেরকে মুড়ি বানিয়ে বিক্রি করছে। এর মধ্যে স্পর্শীর এমন অনুসন্ধানীমূলক কথা মোটেই পছন্দ হলো না। মুগে ঝাড়ি মারতে মারতেই বলল, আই কি হেতে গো দিকে সাইয়া রইছো নাকি? আন্টি প্লিজ একটু বলুন না, আমার খুব প্রয়োজন। পেঁয়াজ কাটতে কাটতে মহিলাটি বিরক্তিকর মুখ চোখ নিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। হতাশ হলো স্পর্শী। আর কিছু জিজ্ঞেস করা যাবে না এনাকে। চলে এলো সেখান থেকে। ঘড়ির কাঁটায় প্রায় 9টা। সে সকাল 7টার দিকে রিসর্ট থেকে বেরিয়েছে। অজস্র লোককে জিজ্ঞেস করেও পাওয়া যায়নি আরশির খবর। শেষে কোনো রকমভাবে এই মহিলার থেকে জানা গেল, তাও সাদামাটাভাবে। কয়েক কদম সামনে এগিয়ে থামলো। মহিলা এই দিকেই ইশারা করেছে। সামনে 3-4 জন ছেলে দেখা যাচ্ছে। স্পর্শী এগিয়ে গেল তাদের কাছে। এক্সকিউজ মি, এদিকে কাছাকাছি কোনো রিসোর্ট আছে? ও হ্যাঁ, এখানে পরপর 2টো রিসোর্ট পাওয়া যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। গাড়ি খুঁজছে স্পর্শী, কিন্তু আশেপাশে কোথাও গাড়ি নেই। আচমকাই পেছন থেকে কেউ কাঁধ ছুঁল। মুহূর্তেই বিদ্যুৎ স্পৃষ্টের মতো পেছনে ঘুরল স্পর্শী। সামনে গম্ভীর মুখ নিয়ে দাঁড়িয়ে আছে পরশ। তাকে দেখে কোনো রকম বাক্য ব্যয় করলো না স্পর্শী। চুপচাপ হাঁটতে লাগলো সামনের দিকে। পরশ অবাক হলো না। স্পর্শীর সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, আমার মেন্টালিটি একটু অন্যরকম। এই ধরো শত্রুর বিপদেও চুপ থাকতে পারি না। আমাকে নিয়ে হয়তো তোমার কোনো চিন্তা হয়নি, না থাকাটাই স্বাভাবিক, কিন্তু তোমাকে নিয়ে আমার দুশ্চিন্তা শেষ নেই। অচেনা জায়গায় একা মাতব্বরি করে এসেছো, ভাগ্যক্রমে একই ফ্ল্যাটে একই রিসর্টে পাশাপাশি রুমেই আছি, তাই তোমার খেয়াল রাখাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এমন অচেনা জায়গায় আমাকে না বলে একা আসা তোমার মোটেও উচিত হয়নি। তার উপর কাল রাত থেকে আমাকে খাটিয়ে যাচ্ছ, এখানে সেখানে বারবার ঘোরাচ্ছ। তুমি জানো সকাল থেকে কত জায়গায় খুঁজেছি? আপনি একটু থামবেন প্লিজ। থেমে গেল পরশ। মিনিট খানেক হাঁটার পরে পুনরায় বলল, সকালে খেয়েছো? উত্তর দিল না স্পর্শী। বরাবরের মতো হাঁটতে লাগলো রাস্তা ধরে। দীর্ঘশ্বাস ফেললো পরশ, কিন্তু পিছু ছাড়লো না। চলতে লাগলো সাথে সাথে। বেশ কিছুক্ষণ পর আবারও বলল, আমরা যাচ্ছি কোথায় সেটা তো বলবে। পা থামিয়ে দিল স্পর্শী। ক্রোধ নিয়ে পরশের দিকে তাকালো। বলল, আমি আমার কাজে যাচ্ছি, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন সেটা আমি কিভাবে বলবো? রাস্তা পেয়েছেন, হাঁটছেন, ভালো কথা, আরও হাঁটেন, কিন্তু আমাকে বিরক্ত করবেন না। ঠোঁট টিপে হাসলো পরশ। বলল, তুমি যেখানে যাচ্ছ আমিও ওই একই জায়গায় যাচ্ছি। এই আপনার লজ্জা করছে না এসব বলতে? কোন কুক্ষণে আমার জুতো হাতে নিয়েছিলেন আপনি? জানেন কি কেলেঙ্কারি বাঁধিয়েছেন? কালকে বিকেলের ছবি কেউ তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিছে। ফেসবুকে ঢুকতে পারছি না আমি। এত এত মেসেজ ফ্রেন্ডসদের, তার উপর সেই সকাল থেকে বাড়ি থেকে ফোনের পর ফোন, মেসেজের পর মেসেজ আসছে। বাধ্য হয়ে ফোন বন্ধ রাখতে হচ্ছে আমাকে। কিভাবে যে পিরোজপুরে যাব ভাবতেই পারছি না আমি। পরশ মাথা নিচু করে হাসলো। বলল, তোমার কি মনে হয় ছবিগুলোর কারণে আমার উপর কোনো প্রভাব পড়বে না? জনগণ জানে তাদের এমপি অবিবাহিত, আর হুট করে এমন ছবি বার হওয়ার পর সবাই আমাকে ঠিক কি ভাবতে পারছে বুঝতে পারছো তুমি? সবাই ভাবছে আমার চরিত্র খারাপ, কক্সবাজারে মেয়ে নিয়ে ঘুরতে এসেছি। স্পর্শী নাক ছিটকালো। বলল, সেটা ভাবার কি আছে? আপনি এমনিতেও চরিত্রহীন, শুধু জনগণ জানে না। চোয়াল শক্ত করে ফেললো পরশ। দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে জোর করে নিয়ে রুমে ঢুকিয়েছিলাম নাকি চুমু খাইয়েছিলাম যে চরিত্রহীন হব? কানে নিয়েও ছেড়ে ফেললো স্পর্শী। বিড়বিড় করে বলল, অসভ্য, ট্রিপল অসভ্য। ফোনটা বের করে স্পর্শীর সামনে ধরল পরশ। সেখানে তাদের কালকের একটা ছবি, আর নিচে গুটি গুটি অক্ষরের মেসেজে লেখা, আমি করলেই সব দোষ, আর তুমি করলে এই লীলা খেলা। বাহ বাই ভা। চোখ ঘুরিয়ে স্পর্শী বলল, কে কে এটা? পরশ বরাবরের মতো হাঁটতে হাঁটতে বলল, পাভেল রাতেই দিয়েছে, সকালে দেখেছি আমি। হা হয়ে গেল স্পর্শী। দ্রুত কণ্ঠে বলল, ফোন দিয়েছিলেন? বন্ধ করে রেখেছে নম্বর, অ্যাক্টিভও নেই। পুনরায় হতাশ হলো স্পর্শী। বলল, আরশির ছবি দেখছিলাম সকাল থেকে। ওখানের একজন ঝালমুড়িওয়ালা বলল সে কাল বিকেলে দেখছে। বিস্তারিত জিজ্ঞেস করতে পারিনি। মহিলা ভীষণ রকচটা স্বভাবের। অনেকবার বলার পরে আঙুল দিয়ে দেখিয়ে দিল এদিকে নাকি গেছে। ভাবলাম ঘোরার পর যদি এদিকে এসে থাকে তাহলে নিশ্চয়ই এদিকেই কোনো রিসোর্টে উঠেছে। বিশাল জানালা, দুপাশ দিয়ে পর্দাটা পেঁচিয়ে রাজকীয়ভাবে বাঁধা আছে।
আর সে নিমগ্ন হয়ে সকালের এই স্নিগ্ধ বাতাসকে গায়ে মাখতে লাগলো। তার পরনে পাতলা একটা সাদা রঙের গেঞ্জি, চুলগুলো উস্খুস্কো, চোখ মুখ ফোলা। আচমকাই পেছন থেকে একটা পুরুষালী হাত জড়িয়ে নিল পেট। লম্বা মানব দেহের মাথাটা নুইয়ে থুতনিটা ঘষতে লাগলো আরশের কাঁধে। পরিচিত ছোঁয়া পেতেই ঠোঁট দুটো চওড়া হলো আরশের। শরীরের ভরটা ছেড়ে দিল খালি গায়ের ওই বুকখানির ওপর। পাভেল জড়িয়ে নিল তাকে। ঘুমো ঘুমো কণ্ঠে বলে উঠল, তোমার কি মনে হয় ওরা প্রেম করছে? এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে রইল আরশি। বলল, এটা কখনোই সম্ভব না। আপুকে যতটা চিনি তাতে কখনোই আপনার ভাইয়ের উপরে প্রেমে পড়তে পারে না। ঘটনা অন্য কিছু ছিল হয়তো। ওরা হয়তো আমাদের খুঁজতে আসছে। বাদ সাধলো পাভেল। বলল, তাহলে ওই ফটোগুলো? জানি না, মিথ্যে মনে হচ্ছে সব। ভাবলো পাভেল। বলল, ওটা এডিট নয় আরচি, ওটা রিয়েল ছবি। আর আমি নিশ্চিত ওরা প্রেম করছিল। আমার ভাবতেই অবাক লাগছে, পরশ শিকদার কোনো মেয়ের জুতো নিয়ে দাঁড়িয়েছিল। তার থেকেও বড় কথা, আমি কালকে ওদের দেখেছি। তোমার বোনকে না দেখলেও ভাইকে দেখেছি, কিন্তু বুঝে উঠতে পারিনি হুট করে এমন দাড়িবিহীন ভাইটাকে কি করে চিনবো বলো? আর সে নিশ্চুপ রইল। ভাবতে লাগলো বাড়ির কথা। এই ছবি নিশ্চয়ই বাড়ির সবাইও দেখছে। ইস, না জানি কোন কুরুক্ষেত্র বাঁধাতে চলেছে। ধীর কণ্ঠে শুধালো, পাভেল ভাই, আমরা কি সারা জীবনে এমন ভাবে পালিয়ে বেড়াবো? এভাবে ভাল লাগছে না আমার। হুম, একদম না। আর তো মাত্র কয়েকদিন, এরপর বাড়ি চলে যাব তোমাকে নিয়ে। দেখবে তখন সবাই মেনে নেবে। পাশাপাশি দুটো রিসর্ট, এখান থেকে স্পষ্ট দেখা যায় রাস্তা। নিরিবিলি পরিশেষে হুট করেই একটা গাড়ি থামালো। আর সে তাকালো সেদিকে। গাড়ি থেকে বের হচ্ছে দুজন মানবী। আর সে চমকে উঠল। সেকেন্ড খানেক তাকিয়ে শিওর হতে স্তব্ধ হয়ে গেল। স্পর্শী আর পরশ পাশের রিসর্টে ঢুকছে। পাভেলকে বলতেই সে তাড়াহুড়ো শুরু করে দিল। 5 মিনিটের মধ্যে লাগেজের মধ্যে কাপড় চোপড় ভরে নিল। গায়ের গেঞ্জির উপরেই পরে নিল জামা। দ্রুত পায়ে নেমে এলো নিচে। রিসেপশনের চাবি জমা দিতেই ছেলেটি বলল, কিন্তু স্যার, আপনারা তো 10 দিনের জন্য বুকিং করেছিলেন, হুট করে এখনই কেন ক্যান্সেল করছেন? পাভেল দ্রুত কণ্ঠে বলল। আর্জেন্ট যেতে হবে। এরপর সিগনেচার করে সমস্তটা বুঝিয়ে 2 মিনিটের মধ্যে বেরিয়ে এলো। আশেপাশে গাড়ি নেই তেমন। সামনে তাকাতেই দেখলো কথা বলতে বলতে এদিকেই আসছে স্পর্শী পরশ। দ্রুত আড়ালে চলে গেল আরশিকে নিয়ে। টের পেল না স্পর্শী। পরশকে বলল, আপনি বুঝতে পারছেন না, ওরা নিশ্চয়ই টাকা খেয়েছে। ওই মহিলাকে আমার একটু বিশ্বাস হচ্ছে না, এজন্যই তো চাপ দিচ্ছিলাম। বিরক্ত হলো পরশ। বলল, তোমার এই চাপাচাপির বিষয়টা আপাতত বন্ধ করো। ওদেরকে নরম হয়ে বললেই বলে দেবে, প্রয়োজনে টাকা দেওয়ার কথা বলবে, তাহলেই তো হলো। লোভে পড়ে বলতেই পারে। ধমক দিল স্পর্শী। এই চুপ করুন তো, ঘুষখোর এমপি। সবাইকে কি আপনার মতো ভেবেছেন নাকি? বলতে বলতেই ভেতরে ঢুকলো। স্পর্শী শান্ত কণ্ঠে বলল, এক্সকিউজ মি। আরশি পাভেলের ছবি বের করে বলল। ওকে দেখেছেন আশেপাশে? ছেলেটি স্পর্শীর মুখের দিকে চাইলো। বলল, জি ম্যাম, এরা তো আমাদের রিসোর্টেই রুম বুক করেছে। চমকে গেল পরশ। দ্রুত কণ্ঠে বলল, কোন রুমে থাকছে একটু অ্যাড্রেসটা বলুন। সরি স্যার, ওনারা তো এখন আর নেই, ট্যুর ক্যান্সেল করে দিয়েছে। অবাক হলো স্পর্শী। কেন? ট্যুর ক্যান্সেল কেন করেছে? বলতে পারছি না ম্যাম, 10 দিনের জন্য বুকিং করেছিলেন, হুট করে এসে বললেন আর্জেন্ট যেতে হবে। ওনারা তো মাত্রই বের হয়ে গেলেন, এই তো সামনেই হয়তো পেয়ে যাবেন। সময় নষ্ট করলো না স্পর্শী। দৌড়ে বের হলো রিসর্ট থেকে। রাস্তার মাথায় আসতেই দেখলো একটা গাড়ি যাচ্ছে। পেছনে ছুটতে ছুটতে এই দেখে বলল, আরশি, আরশি যাস না, আমার কথা তো শোন আরশি। মুহূর্তের মধ্যেই গাড়িটা দৃষ্টি সীমানার বাইরে চলে গেল। চোখ দুটো টলমল করে উঠল স্পর্শীর। ফুপিয়ে উঠল। পরশ ধরল স্পর্শীকে। ফুপিয়ে উঠে বলল, ও আমায় পেছন ঘুরে দেখলো, তাও গাড়ি থামালো না। আমি ছুটছিলাম রাস্তার মধ্যে, তারপরেও চলে গেল। পরশের বুকটা হাহাকার করে উঠল। ভাইয়ের জন্য নয়, এই টলমলে চোখ থেকে এই প্রথম হয়তো স্পর্শীর চোখে অসহায়ত্ব ফুটে উঠেছে। তাকে সামলে নিতে বলল, আমাদের উচিত ছিল আগে এই রিসর্টে ঢোকা, বিশাল ভুল হয়ে গেল। আগে এইটাতে ঢুকলে হয়তো ওদের পেয়ে যেতাম। নিজেকে পুনরায় শক্ত আবরণে ঢেকে নিল স্পর্শী। কণ্ঠে কাঠিন্যতা এনে বলল, আমি বাড়ি যাব, এই মুহূর্তে বাড়ি যাব। কাউকে খোঁজার দরকার নেই আর। ও মরে গেলেও আমার কিছু যায় আসে না। রৌদ্রোজ্জ্বল সকাল। ঘড়ির কাঁটায় তখন প্রায় 11টা ছুঁই। লাগেজ সাথে নিয়ে নীরবে বসে আছে স্পর্শী। আর ঘন্টা 2 পরেই কক্সবাজার টু বরিশালের বিমান ছাড়বে। পরশ স্বস্তি নিয়ে টিকিট হাতে ফিরল। ভাগ্যিস সিট ফাঁকা ছিল, না হয় আরও একটা দিন ওয়েট করতে হতো তাদের। টিকিট নিয়ে স্পর্শীর পাশে বসে বলল, এখনো 2 ঘন্টা 10 মিনিট বাকি। কি দরকার ছিল এত তাড়াতাড়ি আসার? টিকিট কেটে নিলেই তো হতো। আপনাকে কি আমি বলেছি সাথে আসতে? পরে আসতেন। নিজের ইচ্ছায় যখন এসেছেন তখন আবার কানের কাছে এসে ভ্যান ভ্যান করবেন না। খুব বেশি কষ্ট হলে চলে যান।
হাসলো পরশ। স্পর্শীর হাত ধরে টেনে উঠালো, বলল, তোমার বোনের রাগ আমার উপর কেন মেটাচ্ছ? চলো খেতে যাব, সকালে তো কিছুই খাওনি। স্পর্শীর সাথে সাথেই গেল। খিদে পেয়েছে অনেক, সকাল থেকে এক ফোঁটা দানা পানিও পেটে পড়েনি। মিনিট খানেক হেঁটে রেস্টুরেন্টে ঢুকলো তারা। আশপাশটা দেখে নিরিবিলি একটা টেবিল বেছে নিল। খাবার অর্ডার দিয়ে ফোনটা বের করতেই অবাক হলো পরশ। পাভেল ভয়েস মেসেজ পাঠিয়েছে। স্পর্শীকে বলতেই সে ফোন নিয়ে নিল। সাউন্ড বাড়িয়ে দিয়ে টেবিলের মাঝখানে ফোনটা রেখে ঝুঁকে কান পেতে শুনতে লাগলো দুজন। দেখ, তোরা আমাদের এভাবে ধাওয়া দিতে পারিস না। আমরা দুজনই প্রাপ্তবয়স্ক। মানছি আরশির এখনও 18 হতে কয়েকটা মাস বাকি, তাই বলে কিন্তু ও ছোট না। নিজের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত ও নিতে পারে। তোরা আর পিছু নিবি না বলে দিচ্ছি, তাহলে খুব খারাপ হয়ে যাবে। সারা জীবনেও আর ফিরবো না। আমরা দুজন যেদিন পালিয়েছি সেদিনই কোর্ট ম্যারেজ করে হুজুর নিয়ে বিয়ে করেছি। আমরা হাজব্যান্ড ওয়াইফ, যা খুশি করতে পারি। তোরা বাধা দিতে পারিস না। সামনে উপজেলা চেয়ারম্যান নির্বাচন, সেদিকে ফোকাস কর। দলটল সামলা, আমি নির্বাচনের আগে চলে আসব। আর হ্যাঁ, মনে করিস না আমরা তোদের ভয়ে পালাচ্ছি। বউ নিয়ে হানিমুন করতে আসছি কক্সবাজার। তোরা পিছু নিয়েছিস, এবার যাবো জাফলং। আর পিছু নিলে সোজা দেশের বাইরে কোনো আইল্যান্ডে চলে যাব। আর সরি ব্রো, তোর সিন্ধুক থেকে লাখখানিক টাকা নিয়েছি। ওভাবেই টেবিলের উপর মাথা দিয়ে চোখ বন্ধ করে রইল স্পর্শী। মাথা তোলার শক্তি নেই একটু। তার ইচ্ছে করছে ঘুমিয়ে থাকতে। আর সে বিয়ে করে নিয়েছে ভাবতে স্পর্শীর শরীরটা কেমন ঝাঁকুনি মারছে। গট গট করে হেঁটে এলো দুজন। তার মধ্যে একজন স্পর্শের হাত ধরে হ্যাচকা টান মেরে চেয়ার থেকে উঠালো। বোধ ব্যতিব্যস্ত হয়ে তাকালো স্পর্শী। মুহূর্তেই ঠাস করে থাপ্পড় লাগালো শামসুল সর্দার। হতভম্ব হয়ে গেল স্পর্শী। পরশ দাঁড়িয়ে পড়ল চেয়ার ছেড়ে। শোভাম এগিয়ে গিয়ে বোনকে বাবার সামনে থেকে সরিয়ে নিল। পরশের দিকে ক্রোধ নিয়ে তাকিয়ে বলল, সাবধান, আমার বোন থেকে দূরে থাকবি, নইলে। চুপ করে রইল পরশ। পরিস্থিতিটা কথা বলার মতো নয়। শোভাম বাবাকে বুঝিয়ে স্পর্শীকে টেনে নিয়ে গেল সাথে করে। আব্বু, আমার টিকিট কাটা হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই প্লেন ছাড়বে। শুনল না শামসুল। তারা যেতেই টিকিট দুটোর দিকে তাকালো পরশ। অজানা কারণেই দীর্ঘশ্বাস ফেলল। অর্ডার দেওয়া খাবার এসে গেছে। 2 প্লেট ফ্রাইড রাইস, 2টো চিকেন রোস্ট আর 2 বাটি গরুর মাংস। খাবারের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। কিছুতেই খেতে ইচ্ছে করছে না। 1 প্লেটের অল্প কিছু খেয়ে উঠে গেল। ওয়েটারকে ডেকে বলল, সাথের জন নেই, তুমি খেয়ে নিও। এরপর উঠে ব্যাগ হাতে নিতেই চমকে উঠল। স্পর্শীর ট্রলি ফেলে গেছে। শুধুমাত্র হ্যান্ডব্যাগটাই নিয়ে গেছে হয়তো। আলতো হেসে ট্রলির দুটোকে নিয়ে এগিয়ে গেল ভেতরে। সর্দার বাড়ির ড্রয়িং রুমে ঢুকতে স্পর্শী হাত ছেড়ে দিল শোভাম। তারা হেলিকপ্টারে এসেছে। বাড়ির সকলে ইতিমধ্যে ড্রয়িং রুমে হাজির। ক্রুদ্ধ শামসুল হুঙ্কার ছড়লেন, আমার ভাগ্য অত্যন্ত ভালো যে গত 19টা বছর তোমরা আমার কাছে ছিলে না। অত্যন্ত সম্মান নিয়ে রাস্তাঘাটে হাঁটতে পেরেছি। কপাল খারাপ যে তোমরা আমার কপালে আবার জুটেছ। লজ্জা করে না বোনকে খোঁজার নাম করে কক্সবাজারে গিয়ে আমার সম্মান ডুবিয়েছ। রাস্তাঘাটে বেরোতে পারছি না আমি। লোকজন বলা বলি করছে শামসুর সর্দারের দিন শেষ, সে এখন আর টিকতে পারে না। সেজন্যই মেয়েদেরকে লেলিয়ে দিয়েছে শিকদারদের পিছনে ক্ষমতার লোভে। আমি তোমাকে বিশ্বাস করে একা ভেবেছিলাম এই প্রতিদান দিলে। ক্লান্ত স্পর্শী ফুপিয়ে উঠল। নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বলল, আপু, বিশ্বাস করো, পরশ শিকদারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি আরশিকে খুঁজতে বেরিয়েছিলাম আর উনি পাভেলকে খুঁজতে। ব্যাস তখনই দেখা হয়েছে, আর কিচ্ছু না। রুশে উঠল শোভাম। দাঁতে দাঁত চেপে বলল, ও আচ্ছা, দেখা হওয়ার পর পরশ তোমার জুতো হাতে নিয়ে হাঁটলো। তুমি সমুদ্রে নেমে ওর দিকে ফিরে হাসলে, এরপর ওর হাত ধরলে। এটা ব্যাস দেখা হওয়ার পর হয়েছে, তাই তো? তোমার সাথে তো ওর সম্পর্ক অনেক খারাপ ছিল। হুট করে দেখা হওয়ার পর ও ভাবলো তোমার জুতো নিয়ে হাঁটি, এটাই বোঝাতে চাইছো? কি বলবে স্পর্শী? কি উত্তর দিবে? কিছুই ভেবে পেল না। অস্পষ্ট আর্তনাদ করে বলল, তোমরা আমাকে ভুল বুঝছো। এরপর আর দাঁড়ালো না। ক্লান্ত পায়ে হেঁটে গেল উপরের দিকে। শামসুল সর্দার উচ্চ আওয়াজে বললেন, বেশ, মেনে নিলাম তোমার দোষ নেই, তোমার সম্পর্ক নেই। আগামী 1 সপ্তাহের মধ্যে তোমরা বিয়ে দিয়ে আমি নিজেকে প্রস্তুত করো। ঠাস করে দরজার শব্দ হলো। হয়তো ভেতর থেকে উচ্চ গতিতে ধাক্কা মেরে দরজাটা লাগানো হয়েছে। উপস্থিত সকলের কানে গেল ঠিকই, কিন্তু আমলে আর নিল না। যে যার মতো চলে গেল রুমে।
মহিলারাও গেল রান্নাঘরের দিকে। নাস্তাটাও করা হয়নি সকালে, বেলা বাজে 1:30টারও বেশি। দুপুরের রান্না আরও আগেই শেষ, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সবাই খেতে চলে আসবে। দ্রুত হাতে সামলাতে হবে সবটা। একটানা 20 মিনিট থম মেরে বসে রইল স্পর্শী। পানিগুলো বৃষ্টির মতো সারা গায়ে পড়ছে। সে ভাবছে আরশিকে নিয়ে ভাবছে, পাভেলের সাথে তার বিয়ে নিয়ে ভাবছে, পরশকে নিয়ে ভাবছে, বাবা ভাইয়ের রাগ নিয়ে ভাবছে, নিজের বিয়ে নিয়ে ভাবছে, কিন্তু কিছুতেই সবটা মেলাতে পারছে না। কিছুই তার মন মতো হচ্ছে না। ভাবতে ভাবতে এক পর্যায়ে মাথা হ্যাং হয়ে গেল। 2 হাত দিয়ে মাথা চেপে ধরে অস্ফুট স্বরে আর্তনাদ করে উঠল। আরও কিছুক্ষণ ভিজে দ্রুত গোসল সেরে নিল। প্রত্যেকটা জীবনই প্যাঁচানো, কোথাও সুখ নেই। এই যে ঢাকায় থাকতে টিউশনি শেষে ভাবতো, ইস একটা পরিবার থাকতো, বাবা থাকতো, তাহলে আর এত কষ্ট করতে হতো না, রাজকন্যার মতো চলতে পারত। অথচ আজ সেই রাজকন্যা হয়েও তার ঝামেলা পূর্বের ন্যায় কমছে না, বরঞ্চ নিত্যদিনই বাড়ছে। তোয়ালে পেঁচিয়ে রুমে ঢুকে পুরো ঘর খুঁজতে লাগলো। কোথাও লাগেজ নেই। সে কি লাগেজ ড্রয়িং রুমে রেখে এসেছে? না, সে তো আনেনি। নিশ্চয়ই ভাই বা বাবা এনেছে, আর অবশ্যই ড্রয়িং রুমে রেখেছে। আলমারি থেকে অন্য পোশাক বের করে পরে নিল। আলতো পায়ে নিচে নেমে সোফার সামনে এবং পেছনে খুঁজলো, কোথাও নেই। সোনালি এগিয়ে এলো দ্রুত। কিছু খুঁজছো মা? কাকি, আমার লাগেজটা খুঁজে পাচ্ছি না। ওটা কি ভাইয়া তোমার কাছে দিয়েছিল? না তো, কই? শোভাম তো কোনো লাগেজে আনেনি, দেখেনি তো ওর হাতে। অবাক হলো স্পর্শী, বলল, তাহলে কি আব্বু এনেছে লাগেজ? ভাবলো সোনালি, দুপাশে মাথা নাড়িয়ে বলল, না, ভাইজান তো তোমাদের আগে আগে হেঁটে আসলো, আর তার হাতও তো খালি ছিল। চমকালো স্পর্শী। তখনকার রেস্টুরেন্টে পুরো ঘটনাটা নিয়ে ভাবতে লাগলো। লাগেজ তো পরশ শিকদারের হাতে ছিল দুটোই। বাবা প্রথমে থাপ্পড় দিল, এরপর শোভাম গিয়ে সামনে দাঁড়িয়ে ওর হাত টেনে নিয়ে আসলো, আর সাথে সাথেই বাবাও আসলো। তার মানে কি তার লাগেজ আনা হয়নি? তাহলে তো ওটা এয়ারপোর্টে রয়ে গেছে। ও মাই গড! পরশ শিকদার কি স্পর্শী লাগেজটা আনবে, নাকি শোভাম ভাইয়ের করা অপমানের কারণে রেগে মেগে ফেলে দিয়ে আসবে? এখন বাড়ির কেউ যদি জানে তার পোশাকের লাগেজ পরশের কাছে, তাহলে তো হিতে বিপরীত হবে। যদি জিজ্ঞেস করে তার জামা কাপড় পরশ শিকদারের জামা কাপড়ের লাগেজের সাথে কেন, তাহলে কি উত্তর দিবে? ও আল্লাহ! বসে পড়ল স্পর্শী। আলতো হাসার চেষ্টা করে বলল, ওফো, ট্রলির চাকায় ধুলো লেগেছিল দেখে আমি তো ওটা আমার বারান্দায় রেখেছিলাম। আর দেখো, এখন সারা বাড়ি খুঁজছি। তোমার চোখের ডাক্তার দেখাও কাকি, আমার হাতেই ছিল ওটা, আর তুমি বলছো দেখোনি। হাসলো সোনালি, বলল, চোখের সমস্যা যে বাড়ছে এটা গত মাস থেকেই বুঝছি। মাথা ও যন্ত্রণা হয় অনেক। রাতে ঘুমাইলে চোখের 2 পাশ দিয়ে পানি পড়ে। ঢাকা দিয়ে নাকি ডাক্তার আসবে সামনের সোমবার, দেখাবো ভাবছি। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাব তোমায়। স্পর্শিয়া, খেতে আসো। চমকে উঠল স্পর্শী। তাকিয়ে দেখলো বাবা হেঁটে যাচ্ছে ডাইনিংয়ের দিকে। কাকাও এসে বসে পড়েছে। একে একে রিহান, জিহান, শোভাম সবাই এসে আসছে। স্পর্শী আলতো পায়ে হেঁটে গেল সেদিকে। নিশ্চুপ হয়ে চেয়ারে বসে প্লেট নিয়ে নিল। প্লেটের দিকে তাকিয়েও বোঝা যাচ্ছে বাবা আর চোখে তাকাচ্ছে তার দিকে। পাত্তা দিল না স্পর্শী। মা টেবিলের একপাশে ছলছল চোখে তাকিয়ে আছে তার দিকে। সোনালি বেগম খাবার বেড়ে দিচ্ছে। স্পর্শী মায়ের দিকে চাইল, শান্ত কণ্ঠে বলল, এদিকে আসো। ধীর পায়ে এগিয়ে এলো পিপাসা। স্পর্শী মাকে এক হাত দিয়ে কোমর জড়িয়ে কাছে নিল, বলল, কিছু বলবে? মাথা উঁচু নিচু করেও নাড়িয়ে বলল, বলো। পিপাসা ঠোঁট কামড়ে কান্না আটকালো, কম্পনরত কণ্ঠে বলল, আরশির কোনো খোঁজ পেয়েছিস? দীর্ঘশ্বাস ফেলল স্পর্শী। খাবারে দলা পাকাতে পাকাতে বলল, পেয়েছি, ও কক্সবাজারেই ছিল। তোমার মেয়ে বিয়ে করেছে মা। যেদিন রাতে পালিয়েছে তার পরের দিন সকালেই বিয়ে করেছে। ওরা ওখানে একটা রিসর্টে ছিল। আমরা খুঁজতে গিয়ে দেখি ওখান থেকেও পালিয়েছে। জানো মা, আমি ওদের গাড়ির পেছন পেছন ছুটছিলাম, ও ঘুরে দেখলো আমায়, তাও গাড়ি থামায়নি। থামলো স্পর্শী, গলা জড়িয়ে যাচ্ছে কেমন। ঢোক গিলে বলল, ভুলে যাও ওকে, এমনিতেও তো বিয়ে দিতে হতো না। যাক না নিজের পছন্দ মতো। এখন তোমার মেয়ে আর ছোট নেই, কোনো এক বাড়ির বউ সে। দেখি না ওর নিজের সিদ্ধান্ত ওর জন্য কতটা ভালো হয়। খারাপ হলে তো ওর এই নির্লজ্জ রোবট বোনটা আছেই, যার মধ্যে আবেগ, অনুভূতি, কষ্ট, দুঃখ কিচ্ছু নেই। আর বসতে পারলো না স্পর্শী। প্লেট হাতে দ্রুত চলে এলো রুমে। হ্যালো। পরশ স্পর্শীর গলা চেয়েই সব পেয়েই চমকালো। দ্রুত গতিতে শোয়া থেকে উঠে বসলো। ঘুমের মধ্যে নাম্বারটা খেয়াল করা হয়নি। ঘুম জড়ানো কণ্ঠে বলল, বলো, পৌঁছেছো কখন? বাড়িতে যাওয়ার পর কি খুব বেশি ঝামেলা হয়েছিল? এড়িয়ে গেল স্পর্শী। পরশের প্রশ্নের উত্তর না দিয়ে বলল, না, সব ঠিক আছে। বলছিলাম আমি ভুল করে ট্রলিটা ফেলে এসেছিলাম।
আপনি কি নিয়ে এসেছেন নাকি এয়ারপোর্টেই আছে? হাসলো পরশ, হেয়ালি করে বলল, তুমি হলে 100% ফেলে রেখে আসতে, কিন্তু আমি ভুল করে সাথেই নিয়ে এসেছি। তা তুমি কি নিতে আসবে নাকি আমি আগাবো? অস্থির কণ্ঠে স্পর্শী বলল, না না না, কোনো দরকার নেই। আপাতত আমি বাইরে বের হলে ভাইয়া ফলো করতে পারে। তাছাড়াও আপনার সাথে আমাকে আশেপাশের কেউ দেখলেও বিষয়টাকে টেনে হিচড়ে অনেক বিদঘুটে বানাবে। কোনো দরকার নেই। ও আচ্ছা। স্পর্শী কিছুক্ষণ নীরব রইল, এরপর বলল, শুনছেন? ডাক শুনেই হৃৎপিণ্ড থমকে গেল পরশের। সিঁড়ি দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল নিচের দিকে। কলিজাটা কেমন কেঁপে উঠল। আরেকবার বলো প্লিজ, এভাবেই ডাকো। খুব ইচ্ছে হলো কথাটা স্পর্শীকে বলতে, কিন্তু পরশকে কিছু একটা বাধা দিচ্ছিল প্রবলভাবে। নিজেকে সামলে শ্বাসরুদ্ধ কণ্ঠে বলল, শুনছি, বলো তুমি। আসলে আমি তো ঢাকায় ছিলাম এক্সাম দেওয়ার জন্য। হুট করে আরশির লাপাত্তা হওয়ার খবর পেয়ে ঘাবড়ে গিয়েছিলাম। আমি বলতে চাইছি তাড়াহুড়ো করে আসছিলাম বিধায় বেশি জামা কাপড় আনতে পারিনি। আমার লাগেজটা খুব প্রয়োজন ছিল। আপনি কি রাতে একটু আসবেন? বেশিক্ষণ না, ব্যাস 11টার দিকে আমাদের বাড়ির পেছনের সাইডে আসলেই আমি ওখান থেকে ব্যাগটা নিয়ে যাব। দেয়ালের বাইরে দাঁড়ালেই হবে, শুধু একটা ফোন দিয়ে আসবে। আসলে আমি চাইছি না ব্যক্তিগত ঝামেলাগুলো রাজনৈতিকভাবে সমাধান করতে। এমনিতেই পরিস্থিতি খারাপ, সবাই আপনাকে নিয়ে আমায় সন্দেহ করছে। আমি চাইছি না এই ভুল সন্দেহটা আরও গাঢ় হোক। পরশ যেন এমন কিছু আশা করেনি। তার হয়তো নতুন কিছু শোনার ইচ্ছে হয়েছিল। আশাহতের মতো ও বলল, ও রাখছি, বাই। একধানে ফোনের দিকে তাকিয়ে রইল স্পর্শী। পরশ কেটে দিয়েছে ফোন। নিশ্চয়ই সে নারাজ হয়েছে, হয়তো আসবে না। দরজায় খুটখুট আওয়াজ শুনতেই বিছানা থেকে নামলো। দরজা খুলতেই দেখলো মা দাঁড়িয়ে। ভেতরে আসো। উফ, বলে পুনরায় বিছানায় উঠল স্পর্শী। পিপাসা গম্ভীর চোখে মুখে মেয়ের পাশে বসলো। মেয়ের এক হাত নিজের দু হাতের মুঠোয় নিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি ছোটবেলা থেকে তোদের স্বাধীনভাবে বড় করেছি। সকল বিপদ আপদ সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে যাবতীয় বিষয় তোর হাতেই ছেড়ে দিয়েছি। এমনকি আমি যতটা স্বাধীনতা তোকে দিয়েছি তার গণ্ডির বাইরে বের হয়েও তুই চলাফেরা করেছিস। থেমে, স্পর্শী, আমি তো তোর মা। আমাকে সত্যিটা বল, পরশ শিকদারের সাথে কি তোর কোনো সম্পর্ক আছে? না হলে ওইভাবে জুতো হাতে নিয়ে কেন কোনো ছেলে হাঁটবে? আমাকে বল, ভয় পাস না। বিরক্তিকর শব্দ উচ্চারণ করলো স্পর্শী। বলল, মা তুমিও? আমি বললাম তো ওই লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমরা একসাথে আরশিকে খুঁজছিলাম। কোন কুক্ষণে যে লোকটা আমার জুতা হাতে নিয়েছে কে জানে। শোনো, আমার যদি ওই লোকের সাথে কোনো সম্পর্কই থাকে তাহলে এত লুকোচুরি করার কি আছে? আমি তোমাদের সবার সামনে দিয়ে ওর হাত ধরে চলে গেলেও কে বাধা দেবে আমায়? শুনলো পিপাসা। পুনরায় শান্ত কণ্ঠে বলল, তোর বাবা তো তোর বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। তোর বড় ভাইয়ের সাথে কথা বলেছে শুনলাম। আমি আরও বলেছি ভেবে দেখতে। উনি যখন বিয়ে নাম উঠিয়েছে তখন বিয়ে দিয়েই ছাড়বে। বিরক্ত হলো স্পর্শী। খামখেয়ালি করে বলল, তো আমি কি করব? অবাক হলো পিপাসা। বলল, কি করবি মানে? তাহলে কি তুই বিয়ে করবি? আশ্চর্য তো, বিয়ে করব না আমি? যথেষ্ট বয়স হয়েছে আমার। এমন না যে আমি অন্য কারোর সাথে প্রেম করি, আর নয়তো কারোর প্রতি পিছুটান আছে। এখন আব্বু যদি আমার বিয়ে দিতে চায় তাহলে অমত কেন করব? ছেলে দেখে পছন্দ হলে ভালো লাগলে বিয়ে করে নিব। এতে অমত করার কি আছে? আমার যদি কাউকে পছন্দই থাকতো তাহলে আমি আব্বুকেই সরাসরি বলতাম ওকে ভালো লেগেছে, ওকে বিয়ে করব। এখন এমন কেউ নাই আমার, তাই দ্বিমত করার প্রশ্নই আসে না। আব্বুর দেখানো ছেলে পছন্দ হলে বিয়ে করে নিব, এটাই ফাইনাল। তুমি শুধু শুধু এত টেনশন করো না। আমি সকালে ঢাকায় চলে যাচ্ছি, তুইও চল আমার সাথে। চমকে মায়ের দিকে তাকালো। মায়ের মুখ এখনো গম্ভীর, তার চোখে মুখে স্পষ্ট অভিমানের ছাপ। এড়িয়ে গেল স্পর্শী। এই মুহূর্তে প্রশ্ন করলে তিনি আহ্লাদি হয়ে উঠবেন। তখন আর কোনোভাবেই তাকে কড়া কথা বলা যাবে না, হয়তো কেঁদেও ফেলতে পারেন। পার্লারে কি খুব বেশি চাপ? চম্পা আপু কি সামলাতে হিমশিম খাচ্ছে? মেয়ের দিকে ম্লান দৃষ্টিতে তাকালো পিপাসা। পরক্ষণেই মাথা নিচু করে ফেলল। পার্লারের জন্য আমি যাচ্ছি না স্পর্শী, নিজের টাকায় ভাড়া রাখা বাড়িতে যাচ্ছি। অন্তত সেখানে তো আর কেউ কথা শোনাতে পারবে না। এখানে কির জন্য থাকবো আমি? সারাদিন ঘরের মধ্যে বসে থাকি আর খাবারের সময় নির্লজ্জের মতো খাই। আমি তো এ বাড়িতে কেউ নই। তোর বাবা আজ অবধি আমার সাথে একটুটুকু শব্দও করলো না। আমি এ বাড়িতে থাকলে ওনার খারাপ লাগে, হয়তো তোদের খারাপ লাগবে বলেই সেটা প্রকাশ করতে পারে না। তা না হলে আমি বরং ঢাকায় চলে যাই, তুই বরং তোর বাবার কাছে থাক। আর সেটা তো আর আমাকে মানুষ বলে মনেই করে না।
আজ কতদিন হলো গেছে, এর মধ্যে একটু যোগাযোগও করার চেষ্টা করলো না। আমার ফোন নম্বরটাও ওর মুখস্থ, একটা মিনিট ফোন দিলে আর কি হতো। সুখে থাক, পারলে তুই মাঝের মধ্যে ওই বাড়িতে খবরাখবর নিস, বোনটা কেমন আছে একটু খেয়াল রাখিস। আমি মনে হয় আর পিরোজপুরে আসবো না। মায়ের দিকে শান্ত চোখে তাকিয়ে রইল স্পর্শী। ঠিক আছে, তুমি যাও, আমিও সপ্তাহখানেকের মধ্যেই যাবতীয় ডিসিশন নিয়ে ঢাকায় চলে আসবো, চিন্তা করো না। নিচ থেকে বাবার ডাক শুনতেই ফোন রাখলো স্পর্শী। ব্রাইটনেস একদম কমিয়ে চার্জে দিয়ে ওড়না পরে নিল। রাত প্রায় 10টা। নিত্যদিনের নিয়ম অনুসারে এই সময়টাতেই সর্দার বাড়ির রাতের খাবার খাওয়া হয়, আর বাবাও প্রতিদিন আরশি স্পর্শীকে ডেকে তারপর খেতে বসে। নিজের রুমের ড্রিম লাইট জ্বালানো ছিল এতক্ষণ। হঠাৎই ড্রয়িং রুমের তীব্র আলো চোখে পড়তে চোখ বন্ধ করে ফেলল। মাথার ভেতরটা কেমন চক্কর মেরে উঠল। সিঁড়ি দিয়ে ঢলে পড়তেই শোভাম ধরে ফেলল। এক হাত দিয়ে মাথা চেপে শোভামকে ধরে নিজেকে সামলালো স্পর্শী। চমকে গেল উপস্থিত সবাই। এগিয়ে এলো দ্রুত। পিপাসা মেয়েকে ধরে আলগোছে সোফায় বসালো। কি হয়েছে তোর, শরীর খারাপ লাগছে মা? ছোট কাকি এগিয়ে এলো। এক দৃষ্টিতে তাকিয়ে রইল স্পর্শীর দিকে, কিন্তু নীরব রইল। আশেপাশে সবার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো স্পর্শী। বিরক্তি নিয়ে বলল, আরে বাবা, সবাই এমন ভান করছো যেন আমি বিরাট কোনো রোগী। রুমে লাইট নেভানো ছিল, তাও হঠাৎ করে এত কড়া আলোয় মাথা ঘুরে গেছিল। আমি ঠিক আছি। এরপর ধীর পায়ে চেয়ার টেনে বসলো। শোভাম অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছে স্পর্শীর দিকে। স্পর্শী তাকাতেই চোখ ঘুরিয়ে নিল। এ পর্যায়ে পুরো সময়টা নীরবতায় কেটে গেল। খাওয়ার মাঝামাঝি পর্যায়ে নীরবতা ভেঙে খুক খুক করে কেসে উঠলেন শামসুল। গলা পরিষ্কার করে স্পর্শীর উদ্দেশ্যে বললেন, তোমার বড় ফুফু শান্তি যে তোমাকে দেখতে আসছিল, মনে আছে? স্পর্শী মাথা নাড়িয়ে সায় জানালো। শামসুল সর্দার পুনরায় বললেন, ওর একটা ছেলে আছে, আরিয়ান, ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেছে আরও 3 বছর আগে। ঢাকায় থাকে, তুমি চিনবে না। ও সচরাচর পিরোজপুরে আসে না। শোভামের সাথে মাঝে মধ্যে কথা হয়, ওর বয়সী। স্পর্শী খেতে খেতেই বাবার দিকে তাকালো। বাবা যে এই ছেলের ব্যাপারে বিয়ের কথা বলবে সেটা আন্দাজ করতে পারল না সে। বরাবরের মতো মাথা নেড়ে বলল, তারপর? শোভাম চমকে বোনের দিকে তাকালো। ভেবেছিল রিয়াক্ট করবে অনেক, কিন্তু এমন গা ছাড়া ভাব দেখে অবাক হয়ে তাকালো। শামসুল মেয়ের দিকে তাকালো। তোমার ফুপি তোমাকে দেখে অনেক পছন্দ করেছে। যখন শুনলো তোমার বিয়ের জন্য ছেলে খুঁজছি, তখনও আরিয়ানের কথা বলল। ওরা কাল পরশুর মধ্যে আসতে চাইছে তোমাকে দেখতে। তুমি কি বলো? আমি আর কি বলবো, আসুক। শোভাম দ্বিতীয়বারের মতো অবাক হলো। সন্দেহী কণ্ঠে বলল, ওরা কিন্তু কাল পরশুর মধ্যে আসবে। যদি তোমাকে পছন্দ হয় তাহলে আংটি পরিয়ে যাবে। তুমি কি বিয়েটাকে আদৌ ছেলেখেলা মনে করছো? হাসলো স্পর্শী। বলল, তুমিও কি আমায় ছেলে মানুষ মনে করেছো যে বিয়ের কথা বললেই আমি চিৎকার চেঁচামেচি করব? অবশ্যই এটা আশা করাই স্বাভাবিক, কারণ তোমরা মনে করেছো আমি পরশ শিকদারের সাথে রিলেশনে আছি। তুমি কি সত্যিই পরশের সাথে রিলেশনে নেই? ভাইয়ের প্রশ্ন শুনে এবারে সিরিয়াস হলো স্পর্শী। কাঠখোট্টা কণ্ঠে বলল, না, নেই। তার সাথে আমার কোনো প্রেম ভালোবাসার মতো সম্পর্ক নেই। ঠিক আছে, ওদের আসতে বলো, তারাও আমাকে দেখুক, আমার বিষয়ে জানুক, আমিও দেখি। এরপর পছন্দ হলে বিয়ে করে নেব না হয়। খাওয়া অলরেডি শেষ স্পর্শের। হাত ধুয়ে টিস্যু নিয়ে গুনগুন করতে করতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। অবাক হয়ে তাকিয়ে রইল সবাই। শামসুল সর্দার আদৌ খুশি হবে নাকি আশ্চর্য হবে সেটা ঠিক বুঝে উঠতে পারছে না। দরজার ভেতর থেকে ভেরাতেই হুড়মুড় করে ঢুকলো পিপাসা। তার চোখে মুখে ভয়ের ছাপ। মেয়ের হাত ধরে আর্তনাদ করে বলল, এটা কি করছিস তুই? তুই কি পাগল? অবাক হলো স্পর্শী। গা ছাড়া ভাব নিয়ে বলল, কি করেছি? তুই বুঝতে পারছিস না স্পর্শী? তোর ওই ফুপি দুনিয়ার খচ্চর। আমার মেয়ে আমি ওই খচ্চরের ঘরে দিব না। অট্ট হাসিতে ফেটে পড়ল স্পর্শী। মা, তুমি বাচ্চাদের মতো কথা বলছো। ফুপির ঝগড়ুটে বলে কি তার ছেলেকে কেউ বিয়ে করবে না? সব মেয়েরা করুক, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার মেয়েকে আমি দিব না ওই ঘরে। শান্ত হলো স্পর্শী। বলল, আচ্ছা ঠিক আছে, আসুক, তারপর দেখা যাবে। শুনল না পিপাসা। অনবরত বলতে লাগলো, তুই বুঝতে পারছিস না? আংটি পরানোর পর আর কোনো কিছু করার থাকবে না। দ্রুত আসো, এখানে খুব মশা। চমকে উঠে বসলো স্পর্শী। ঘুমিয়ে পড়েছিল, মনেই ছিল না পরশে আসার কথা। দ্রুত পায়ে উঠে দরজা খুলে উকি মারল বাইরে। কেউ নেই, হয়তো ঘুমিয়ে পড়েছে। পা টিপে টিপে বের হলো। সদর দরজা খুলে বের হয়ে গেল বাইরে।
দ্রুত হাঁটতে লাগলো। পেছনের প্রাচীরের দিকে আম গাছের পাশ থেকে মইটা নিয়ে কাপা কাপা পায়ে উঠে গেল। এক হাত দিয়ে গাছ ধরে মইটাকে দেয়ালে ওপাশে রাখলো। এরপর নেমে গেল নিচে। চমকে তাকালো পরশ, অবাকের সুরে বলল, গাছ বাইতেও পারো? বাহ। স্পর্শী উত্তর দিল না। দ্রুত লাগেজটাকে টেনে নিজের কাছে নিয়ে খুলল। কি চেক করছো? তোমার কি মনে হয় তোমার লাগেজ থেকে আমি চুরি করেছি? করতেই পারেন, এজন্যই তো দেখে নিচ্ছি জামা কাপড় কম কম লাগছে। এই আপনি সরাননি তো আবার? আশ্চর্য হয়ে গেল পরশ। তোমার কি মনে হয় এই জামা কাপড় নিয়ে আমি পরে বসে থাকবো? থাকতেও পারেন, বাই দ্য ওয়ে ওই দিনের জন্য সরি, আমার জন্য ভাইয়ার ধমক শুনতে হয়েছে আপনাকে। না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। শুনল স্পর্শী। লাগেজ হাতে দাঁড়িয়ে রইল মিনিট খানেক। চোখ দুটো তার মাটির দিকে। ম্লান কণ্ঠে বলল, আমার বিয়ে সম্ভবত কাল এঙ্গেজমেন্ট ফুফাতো ভাইয়ের সাথে। বা খাড়া হয়ে গেল পরশ। ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল স্পর্শীর দিকে। তোমাকে কি ফ্যামিলি থেকে খুব চাপ দেওয়া হচ্ছে স্পর্শিয়া? কই না তো, আব্বু আগেও বিয়ের কথা বলেছিল, ভাবলাম বয়স হয়েছে বিয়েটা সেরেই ফেলি। এমন তো না যে কারোর সাথে প্রেম করি, তাই অমত করার কিচ্ছু নেই। ওর নাম আরিয়ান, ইঞ্জিনিয়ার, আমার বড় ফুপির ছেলে, দেখতেও ভীষণ স্মার্ট, আব্বুরও পছন্দের, তাই ভাবলাম বিয়েটা এবার সেরেই ফেলি। বসে যাওয়া কণ্ঠে পরশ বলল। ও। কোনো উত্তর দিল না স্পর্শী। পরশের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে পিছু ঘুরে মই রাখলো ঠিক করে। স্পর্শিয়া। আচমকা পিছু ডাক শুনতেই এগিয়ে এলো স্পর্শী। বলুন না, কিছু বলবেন? থ্যাঙ্কস। অস্বস্তিতে পড়ল পরশ। আমতা আমতা করে বলল, হ্যাঁ, মানে কংগ্রাচুলেশনস, নতুন জীবনে সুখী হও। চোয়াল শক্ত করে ফেলল স্পর্শী। দাঁতে দাঁত চেপে বলল। এরপর গুটি গুটি পায়ে উঠে গেল প্রাচীরের উপরে। পরশের হাত থেকে লাগেজ নিয়ে সেটাকে ফেললো ভেতরের দিকে। ইতিমধ্যেই বাইক চালিয়ে যাওয়ার শব্দ এলো কানে। নিশ্চয়ই চলে গেছে পরশ শিকদার। পাত্তা দিল না ওদিকে। বরাবরের মতো নেমে এলো নিচে। লাগেজ কুড়িয়ে হাতে নিয়ে পিছু ঘুরতেই বিদ্যুৎস্পৃষ্টের মতো দাঁড়ালো। সামনে শোভাম ভাই দাঁড়িয়ে, আর তার পেছনে আব্বু আর বাহাদুর চাচা। চোখ বন্ধ করে বড় করে নিঃশ্বাস ফেললো। লাগেজটাকে খামচে ধরে তাকিয়ে রইল সামনের দিকে। বাহার বাড়ির পূব দিকের রাস্তায় দাঁড়া, যেটাকে যেতে দেখবি ধরে আগে পিটাবি, এরপর সদরের বড় খাম্বারের সাথে বাঁধবি। ঘাবড়ে গেল স্পর্শী। ইস, ধরা পড়ে যাবেন না তো আবার? ছেলেটা কে ছিল? কার সাথে পালাচ্ছিলে? বাবার প্রশ্নে অবাক হয়ে গেল স্পর্শী। পালাচ্ছিলাম মানে? পালালে এখনো এখানে দাঁড়িয়ে থাকতাম নাকি? আর পালাবই বা কেন? স্পর্শী, আমার মাথা গরম করো না। যদি তুমি পালাবেই তাহলে বিয়েতে রাজি হয়েছো কেন? বিরক্ত হলো স্পর্শী। দেখো, আমি কোথাও পালাচ্ছিলাম না, আর ছেলেটা পরশ শিকদার ছিল। আমি ওকে আসতে বলেছিলাম কারণ আমার লাগেজটা সেদিনকে তোমরা এয়ারপোর্টেই ফেলে এসেছিলে, আমাকেও আনতে দাওনি পর্যন্ত, উনি নিয়ে এসেছিলেন, তাই সেটা ফেরত নিয়েছি, দ্যাটস ইট। তুমি বললেই বিশ্বাস করবো নাকি? লাগেজ যদি নেওয়ারই থাকতো তাহলে এত রাত কেন? সেফটির জন্য, কারণ তোমাদের ভাবনা চিন্তা তো খুব বেশি উন্নত, এই কারণে আড়ালেই নিতে এসেছিলাম, কিন্তু তা আর হলো না। আর শোনো, যদি ওর হাত ধরে যাওয়ারই হতো তাহলে পালাবো কেন? তোমাদের সামনে হেঁটে চলে যাব, কে আটকাবে আমাকে? বলে আর পিছু ফিরল না স্পর্শী। সোজা হেঁটে গেল বাড়ির দিকে। রুমের মধ্যে ঢুকে দরজা আটকে লাগেজটা ছুঁড়ে ফেললো অন্যদিকে। ফোনটাকে নিয়ে কল করলো পরশের নাম্বারে। পৌঁছেছেন? শান্ত কণ্ঠে পরশ বলল। না, এই তো বাড়ির সামনেই আছি। বাড়ির সবাই টের পেয়েছে। লাগেজ দেখে ভেবেছিল আমি পালাচ্ছিলাম আপনার সাথে। পূব রাস্তার মোড়ে ভাইয়ার লোক দাঁড়ানো আছে, গেলেন কিভাবে? বাইকটা সাইড করলো পরশ। তাই নাকি? আমি তো চিকন রাস্তা দিয়ে আসলাম, জানলে ওই রাস্তা দিয়ে যেতাম, আগে বলবা না? ভেঙচি মারল স্পর্শী। ফোন কেটে বিছানার দিকে ছুঁড়ে মেরে গিজ গিজ করতে করতে বলল। এই সাহস দিয়ে উদ্ধার করেছে আমায়। সামান্য একটা মেয়ে মানুষের সামনে ভালো লাগা প্রকাশ করতে পারে না, আসছে এখন সাহস মারাইতে। এত আয়োজন কিসের কাকি? কেউ কি আসবে? হাসি মুখে পেছনে তাকালো সোনালি। তার পাশে ছোট কাকিও আছে আজকে। বিস্মিত হলো স্পর্শী। সচরাচর ছোট কাকি রান্নাঘরে আসে না। কাজের মহিলা আর মেঝো কাকি রান্না সামলায়। হাতের ঘড়ির কাটার দিকে চাইল স্পর্শী। মাত্র 7টা বাজে। সোনালি ডো মাখাতে মাখাতে বলল। উঠে গেছো তুমি? আমি ডাকতে চাইছিলাম তোমায়। কেন? আর এত আয়োজন কার জন্য? এবারে মাথা নিচু করলো, হাসলো তিনি। তেল মাখাতে মাখাতে বললেন। সে কি, ভাইজান তো কাল খাবার সময় বলল বড় আপা, ভাইজান, আরিয়ান আর অদিতি আসছে। আজকেই এঙ্গেজমেন্ট সেরে ফেলতে চাইছে ওরা, সেজন্যই তো পিঠা বানাচ্ছি। বিস্ময়ে হতভম্ব হয়ে গেল স্পর্শী।
কিন্তু তাদের তো পরশু আসার কথা ছিল, তাহলে? কারণ তোমার উপর আমাদের বিশ্বাস নেই, তাই যত দ্রুত সম্ভব বিয়েটা সেরে ফেলতে চাইছি। পেছন থেকে ভাইয়ের গম্ভীর আওয়াজ পেতেই ফিরে তাকালো স্পর্শী। শোভম শার্টের হাতা গোছাতে গোছাতে রান্নাঘরের দিকে এলো। স্পর্শীকে পাশ কাটিয়ে সোনালির কাছে গেল, ব্যস্ততা নিয়ে বলল, সোনামা, কিছু কি রেডি হয়েছে? আমি বাইরে যাব। তড়িৎ গতিতে উঠলেন সোনালি, হাত ধুতে লাগলেন দ্রুত। হ্যাঁ হয়েছে তো, তুই গিয়ে টেবিলে বস, আমি নিয়ে আসছি। একটু পরে নুডলস হাতে চলে গেলেন ডাইনিংয়ে। স্পর্শী রান্নাঘরের ভেতর ঢুকলো। বিশাল আয়োজন, আশেপাশে অজস্র ফল কাটা, অন্য পাশে মিষ্টান্ন, বন্ধ চুলার উপর রাখা আছে রান্না করা সেমাই, নুডলস, ডিম পোচ। এদিকে পিঠা বানাচ্ছে এখনও। মুখ ভেঙচি কাটল স্পর্শী। বড় একটা প্লেট নিয়ে সেখানে একে একে নুডলস, ডিম, রসগোল্লা, কিছু কাটা ফল আর ভেজে রাখা পিঠা নিল। আতকে উঠল ছোট চাচি, হই হই করে বলল, এ কি, ওগুলো মেহমানদের জন্য, তুমি সবগুলো পদে এত করছো কেন? চোখ দুটো ছোট ছোট করে তাকালো স্পর্শী। বিয়েটা যেহেতু আমার, তাই আয়োজনটাও আমার জন্যই করা হয়েছে। অতএব আমার উচিত সবগুলো পদ টেস্ট করে দেখা, বুঝেছো কাকি? চলে এলেন সোনালি, হাসতে হাসতে বললেন, যে শাশুড়ি জুটছে তাতে এরকম সাহস কখনো দেখিও না, জন্মের মতো খাইয়ে দেবে। তড়িৎ গতিতে চাইল স্পর্শী, কিন্তু নীরব চাইল। কাল মাও সেম কথাই বলেছিল। আচ্ছা, তাকে তো কোথাও দেখা যাচ্ছে না। কোথায় আছে সে? রুমে? ভাবতে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। আমি আত্মীয়ের মধ্যে সম্বন্ধ করব না। তীর্যক দৃষ্টিতে পিপাসার দিকে তাকালো শামসুল, কণ্ঠে তার গম্ভীরতা স্পষ্ট। কি বললে? একই কথা পুনরায় শুনতে চাওয়ায় রেগে গেল পিপাসা, কণ্ঠে কাঠিন্যতা এনে বলল, আমি আমার মেয়ের বিয়ে আত্মীয়ের মধ্যে দেব না, শুনতে পেয়েছেন? আর আপনার বোনের সংসারে তো নই, মেয়েটাকে সারা জীবন জ্বালানোর জন্য দিব না কি? চোয়াল শক্ত করে ফেললো শামসুল। ভুলে যেও না, তুমি যাকে নিয়ে কথা বলছো সে আমার বোন। না, ভুলিনি বলেই নির্লজ্জের মতো এসেছি। আপনি আমার মেয়েকে নরকে ঠেলে দিতে পারেন না। ও ছোটবেলা থেকে আপনাকে পায়নি বলে আজ আপনার কথা ফেলছে না, বাবাকে ভালোবাসে বলে ইচ্ছা করে আপনাকে ফেরাচ্ছে না। না হলে ও যে কি করতো আপনি তা কল্পনাও করতে পারতেন না। ওকে আপনি চেনেন না। ও আমারও মেয়ে, আমি আমার মেয়ের ব্যাপারে যা সিদ্ধান্ত নিব সঠিকই নিব। ধৈর্যহারা হয়ে গেল পিপাসা। ওকে আমি বড় করেছি, আমি এক্ষুনি সাভারে যাব আর আমার মেয়েকে সাথে নিয়েই যাব। দরজার সামনে দাঁড়িয়ে বাবা মায়ের বাক বিতনটা দেখছে স্পর্শী। শেষে বাধ্য হয়ে ভেতরে আসলো, ঠান্ডা কণ্ঠে বলল, আম্মু, ও বাড়ি থেকে সবাই এসে পড়েছে। শোভাম ভাই আনতে গেছে তাদের, যে কোনো সময় এসে পড়বে, চুপ করো একটু। পিছু তাকালো পিপাসা, স্পর্শীর হাত ধরে টেনে নিয়ে এলো রুমে, কম্পনরত কণ্ঠে বলল, তুই এসব কি করছিস মা? কেন করছিস? আমি তো তোর মা, তাই না? মা যেটা বারণ করেছে সেটা খারাপ নয়, রাজি হোস না সোনা, আমার সাথে ঢাকাই চ, জামা কাপড় গোছা। আম্মু শোনো, দেখো এমন পাগলামি করো না। আমি কোনো কিছু বিবেচনা না করে রাজি হইনি। যে আমার ভাগ্যে আছে তাকে ঢাকা কেন? পৃথিবীর শেষ প্রান্তে গিয়েও বুঝতে পারবো না। আমি সময়টাকে পুরোপুরি ভাগ্যের হাতে ছেড়ে দিচ্ছি। ভাগ্য আমায় যেখানেই নিয়ে যাক না কেন, আমি মেনে নিব। তুমি কোথাও যাচ্ছ না, এখানে বস। ফুঁসে উঠল পিপাসা, রাগান্বিত হয়ে বলল, ও এখন সব মেনে নিবি? আর আমি যখন পরপর কতগুলো সম্বন্ধ আনলাম তখন তো তুলকালাম বাঁধিয়েছিলিস। বাবাকে পেয়েছিস এখন, বাবা যা বলছে বন্ধ করে কুরআন শরীফের মতো মেনে নিচ্ছিস। আমি তো কেউ নই, আমাকে তো এখন লাগবে না। না তোর বোনের কোনো মূল্য দিয়েছে আর না তুই দিচ্ছিস। ঠিক আছে, খুব ভালো থাকিস। মা মরে গেছে বলে মনে করবি, আর কখনো আমার কথা মুখেও আনবি না। পিপাসা রেগে বেরিয়ে গেল রুম থেকে। স্পর্শী হতাশ হয়ে বসলো, ফোনটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ ঘাটলো। না, পরিচিত নাম্বারটা থেকে কোনো রূপ মেসেজ কল আসেনি। কেন আসলো না? আসার তো কথা ছিল। তবে কি স্পর্শীর ভাবনা ভুল? সে সত্যিই তাকে চায় না? উফ, এমনি যদি হয় তাহলে অনুভূতিগুলো তাকে কেন দগ্ধ করছে? কেন গেছিল কক্সবাজার? কেন এলো এমন সর্বনাশ? এরকমটা তো হওয়ার কথা ছিল না। ভাবনার মাঝখানে ভেতরে ঢুকলো ছোট চাচি, হাতে শাড়ি আর কিছু জুয়েলারি নিয়ে। স্পর্শীর পাশে গেল, বলল, এগুলো পরে নাও তো দুদু, ওরা এসে পড়বে এক্ষুনি। এক দৃষ্টিতে শাড়ির দিকে তাকালো স্পর্শী, পরক্ষণেই চোখ সরিয়ে নিল, বলল, আমি শাড়ি পরতে পারবো না কাকি। যদি জামা কাপড় পরলে হয় তাহলে আমাকে ডেকো। আমি এখন এসব
সাজতে পারবো না। কিছু কড়া কথা শোনাতে গিয়েও গিলে ফেলল মহিলা। শামসুল সর্দার বারবার বলে দিয়েছে যেন স্পর্শীর সাথে খারাপ ব্যবহার না করা হয়। নিজেকে যথাসাধ্য সামলে হন হন করে হেঁটে চলে আসলো। কই স্পর্শীকে ডেকে আনো, কতক্ষণ হয়ে গেল এখনো তো দেখছি না। শোভাম রুমের দিকে তাকিয়ে পরপর দুবার ডাকলো। ভাইয়ের ডাক শুনতেই বিছানা থেকে নামলো স্পর্শী। গায়ে মাথায় ওড়না জড়িয়ে আলতো পায়ে সিঁড়িতে নামলো। পার্পেল কালারের থ্রি পিসটা যেন ফর্সা গায়ে খুব মানাচ্ছে। সে উজ্জ্বলতাকে হার মানিয়ে গায়ের দুধে আলতা রংটা যেন চোখ ঝলসে দিচ্ছে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরিয়ান। সিঁড়ি দিয়ে নিচে নামতেই শোভাম হাত ধরে এগিয়ে নিল, সোফায় বসিয়ে পেছনে ঠাই হয়ে দাঁড়ালো। মামনি কি পড়াশোনা করছো? ফুপার গলার আওয়াজ পেতেই চোখ খুলে তার দিকে তাকালো, শান্ত কণ্ঠে বলল, জি। ভদ্রলোক যেন এইটুকু কথা শুনে খুশি হলেন না। তিনি বিস্তারিত জানতে চেয়েছিলেন। খুক খুক করে কেশে পুনরায় বলল, তা কোন ভার্সিটিতে পড়ছো? জি আঙ্কেল, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 21-22 সেশনে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ নিয়ে পড়ছি। এবার 3য় বর্ষে উঠব। এবারে খুশি হলেন ভদ্রলোক। ফলস্বরূপ মুখমণ্ডলে ছড়িয়ে পড়ল অযাচিত হাসি, কিন্তু পরক্ষণে অস্বস্তিতে পড়লেন। মেয়ে তাদের চেনা, গোষ্ঠী জ্ঞাতি সবই জানা, তাহলে এবার কি জিজ্ঞেস করবে ভেবে পেল না। এ পর্যায়ে শান্তি বেগম নড়ে চড়ে বসলেন, গম্ভীর কণ্ঠে বলল, আরিয়ান, ওকে নিয়ে বাইরের বাগানটা ঘুরে আয়, পরিচয় সেরে নে। তাল মেলালেন শোভাম। হ্যাঁ হ্যাঁ যাও, নিজেদের মধ্যে একটু কথা বলে জড়তা ছাড়িয়ে নাও। হাই, আমি আরিয়ান। চোখ দুটো ঘুরিয়ে অন্যদিকে তাকালো স্পর্শী, গমগমে গলায় বলল, হ্যালো, আমার নাম নিশ্চয়ই ফুপি বলেছে। হেসে দিল আরিয়ান। স্পর্শীর দিকে তাকিয়ে বলল, তুমি যথেষ্ট সুন্দরী, শুধু যথেষ্ট নও, যাকে বলে আগুন সুন্দরী। শিক্ষিত এবং ব্রিলিয়ান্টও বটে। তোমার মতো মেয়েকে রিজেক্ট করার কোনো কারণই নেই। মামা আমাকে তোমার সম্পর্কের কথা জানিয়েছে। ওই ভাইরাল হওয়া ছবিগুলোও দেখেছি আমি। তবে এতে আমার কোনো আপত্তি নেই, কারণ আজকালকার দিনে এরকম 5-6টা প্রেম কিছুই না। এগুলো বাস চাহিদা অনুযায়ী বিভিন্ন জনে জড়ায়। তবে তোমার একটু বাছ বিচার করা উচিত ছিল। সব রেখে তোমার বাবার রাজনৈতিক শত্রুর কাছে ধরা দিলে এতে অপমানিত হয়েছে মামা। তবে একটা কথা জেনে রাখো, পরশ শিকদার কিন্তু তোমাকে ভালোবাসেনি। সে তোমাকে জাস্ট ইউজ করেছে তোমার বাবার উপর শোধ নেওয়ার জন্য। স্পর্শী নিষ্পলক তাকিয়ে আছে ছেলেটির দিকে, খুবই মনোযোগ তার। মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ এটা। আরিয়ান এগিয়ে এলো আরেকটু, সন্দেহ নিয়ে বলল, আচ্ছা, কক্সবাজারে কি তোমরা একই রুমে ছিলে? বাম ভ্রু কুচকে ফেললো স্পর্শী। তার ভ্রু কুচকানো দেখে আরো মজা পেল আরিয়ান, বলল, আমি বলতে চাইছি, তুমি কি আদৌ ভার্জিন আছো? আমার তো মনে হচ্ছে না, কিভাবে বুঝবো? ঠোঁট বাঁকিয়ে নিঃশব্দে হাসলো স্পর্শী। আর একটু কাছে এগিয়ে গিয়ে বলল, কেন, প্রথমবার টেস্ট করলেই তো বুঝতে পারবেন। আপনি কি ইচ্ছুক? চোখ দুটো চকচক করে উঠল আরিয়ানের, ব্যতিব্যস্ত কণ্ঠে নিচু স্বরে বলল, অবশ্যই, আগে টেস্ট করতে দিলে মন্দ হয় না। মুহূর্তে ঠাস করে থাপ্পড় মারল স্পর্শী। পর মুহূর্তে কাছে গিয়ে বলল, কি মনে হচ্ছে? ভার্জিন কি আছি বলতে পেরেছেন আদৌ? গালে হাত দিয়ে হতবম্ব হয়ে গেল আরিয়ান। রেগে স্পর্শীর দিকে এগিয়ে আসতেই পুনরায় ঠাস করে থাপ্পড় মারল। তখন রুম থেকে রেগে বের হলেও বাড়ি থেকে বের হয়নি পিপাসা। মেয়ের চিন্তায় এঙ্গেজমেন্ট পর্যন্ত থেকে যেতে হয়েছে। নিচে যাবে না বলে ছাদে এসে বসেছিল। হুট করে নিচের এই চমকপ্রদ ঘটনা দেখে অন্তরাত্মা লাফিয়ে উঠল। দ্রুত সিঁড়ি বেয়ে বাইরে আসার জন্য ছুটল। গটগট পায়ে ড্রয়িং রুমে ঢুকলো স্পর্শী। গলার আওয়াজ উঁচু করে বলল, আপু, তোমার আনা এই পাত্রকে আমার পছন্দ হয়নি। নেক্সট টাইম পাত্র আনার আগে চরিত্রের দিকে নজর রাখবে। থাপ্পড় মেরে সবটা দাঁত ফেলে দেব। বেয়াদ্দপ মেয়ে, নিজের চরিত্রের ঠিক নেই, দিন দুপুরে ছেলে নিয়ে কক্সবাজারে ধরা খায়, আবার আমার ছেলেকে চরিত্রহীন বলতে আসছে। তোর ভাগ্য ভালো যে আমার ছেলের জন্য নিতে আসছি তোরে। ভাইজান না বললে পা ধরলেও রাজি হইতাম না। মায়ের মতো চরিত্র পাইছস। তোর মাও চরিত্রহীনই ছিল। একটানা 19 বছর বাড়ি থেকে পালাইছে প্রেমিকের হাত ধইরা। যাবার সময় মেয়ে নিছে একটা, আসার পর ধরাইয়া দিছে 2টা। কান্নাকার মেয়ে, পরিচয় নাই, এখন আমার ভাইয়ের উপরে চাপাইয়া দিছে। লজ্জা নাই, শরম নাই, দিনের পর দিন পড়ে আছে। এরা আবার আমার ছেলের চরিত্র নিয়ে কথা বলে। বিস্ময়ে হতবম্ব হয়ে গেল স্পর্শী। রাগে চোয়াল শক্ত হয়ে উঠল ক্রমশ, হাত পা গলা কাঁপছে।
চোখগুলো রক্ত লাল হয়ে টলমল করে উঠছে অপমানে। শোভাম এগিয়ে গেল শান্তি বেগমের দিকে, বোঝানোর স্বরূপ বলল, চুপ করুন ফুপি, আমি কথা বলে দেখছি। তেলে বেগুনে জ্বলে উঠল শান্তি বেগম। চুপ করব কেন? ও আমার ছেলের চরিত্র নিয়ে কথা বলে। কত বড় সাহস! ঘাড় ধাক্কা দিয়ে বের কইরা দিলে রাস্তায় রাস্তায় ঠোকর খাইবে। একটা তো গেছে রাতের আধারে পরপুরুষের হাত ধইরা। কি ভাবছিস শিকদার বাড়ির বউ বানাবে? শিকদার বাড়ির কাজের লোকও বানাবে না তোদের। বেশি না 15টা দিন ভোগ টোক কইরা লাথি দিয়ে আবার জায়গা মতো দিয়ে যাবে। তখন আবার আমার ভাইয়ের ঘাড়ের উপর উঠবে। একটা নষ্ট আইসে আমার ভাইয়ের গলায় ঝুইলা পড়ে। তুই কে? আমাকে বাড়ি থেকে বের করে দেয়ার তুই কে? এটা আমার বাড়ি। শামসুল সর্দার আমার বাপ লাগে। আমি এই বাড়ির মেয়ে, আমার যথেষ্ট অধিকার আছে। তুই কোন সাহসে আমাকে বের করবি? তোর সাহস কি করে হয় আমাকে চরিত্রহীন বলার? আমার মা প্রেমিকের হাত ধরে পালাইছে। তুই কি ছিলি আমার মার সাথে? অসভ্য, খচ্চর, দজ্জাল মহিলা। তোর ছেলের চরিত্র দেখে বুঝতে পারছি তুই ঠিক কি ধরনের হবি। বা খাড়া হয়ে গেল শামসুল সর্দার। স্পর্শী ক্রমশ রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে শান্তি বেগমের দিকে এগোচ্ছে। ভয় পেয়ে গেল পিপাসা, ছুটে গিয়ে মেয়েকে পেছন থেকে ধরলো, কাঁধ ধরে পেছনে আনতে আনতে বলল, চুপ কর, উনি তোর বড় হয়, রুমে চল। অবাকের সপ্তম পর্যায়ে পৌঁছালো শান্তি বেগম। ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, ভাইজান আপনি কিছু বলবেন না? ছি, কি ব্যবহার! অতিষ্ঠ হয়ে উঠলেন শামসুল সর্দার। দিশেহারা হয়ে সোফায় বসে পড়লেন। তোরা একটু থাম, কি শুরু করলি? ফুঁসে উঠল আরিয়ান। কি শুরু করলাম মানে? শুরুটা তো তোমার মেয়েই করলো। মাকে তুই তুকারি করলো, তাও তুমি কিচ্ছু বললে না। ডেকে এনে চরিত্রহীন মেয়েকে দিয়ে অপমান করাচ্ছ। আবার বিয়ের কথা বলছিলে, মেয়েকে চাপিয়ে দিতে চাইছিলে আমার মাথায়। এরকম কতগুলো ছেলের সাথে হোটেলে কাটিয়েছে, আগে সেসবের খোঁজ নাও। মাথা নুয়ে পায়ের জুতাটাকে হাতে নিল স্পর্শী, ছুঁড়ে মারল আরিয়ানের মুখের ওপর। ড্রয়িং রুমে উপস্থিত সবাই পুনরায় থমকে গেল। স্পর্শী চিৎকার করে বলল, তোকে আমার জুতোও বিয়ে করবে না, জানোয়ারের বাচ্চা। বের হ আমার বাড়ি থেকে, নইলে ঝাড়ু দিয়ে পেটাতে পেটাতে বের করব। জাহাঙ্গীর রহমান উঠে দাঁড়ালেন, ছেলের উদ্দেশ্যে বললেন, যা অপমানিত হওয়ার হয়েছ, এবারে দয়া করে চলে আসো। বলে তিনি হাঁটা শুরু করলেন। শান্তি বেগম চিৎকার করে উঠলেন, এটা আমার বাপের বাড়ি, কেউ যাবা না। ও আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কে? চোখ দুটো রাঙিয়ে তাকালো স্ত্রীর দিকে, বলল, ঠিক আছে, তুমি থাকো, আমি তালাকনামাটা পাঠিয়ে দেব খুব তাড়াতাড়ি। চমকে উঠলেন শান্তি বেগম। স্বামীর পিছু পিছু ছুটতে ছুটতে বললেন, এসব কি বলতেছো? আমি কি করলাম? এই বয়সে আমার বাপের বাড়ি বইসা তুমি আমার অপমান করতেছো? কোনো উত্তর দিল না জাহাঙ্গীর রহমান। উঠে গাড়ি স্টার্ট দিলেন। শব্দ শুনতেই পেছনের সিটে উঠে বসলেন শান্তি ও তার ছেলে। শান্তি আমাদের বংশের সবার বড়, তোমার ফুপি হয়। একজন বয়স্ক মানুষের সাথে তার স্বামী সন্তানের সামনে এই ধরনের অভদ্র আচরণ করতে খারাপ লাগলো না তোমার? গত 19 বছরে এই শিক্ষা দিয়েছি তোমার মা। স্তব্ধ হয়ে গেল স্পর্শী, কণ্ঠ যেন চেপে ধরেছে কেউ। কাপা কাপা গলায় বলল, আর উনি যে আম্মু চরিত্র নিয়ে কথা বলেছে, আমাকে চরিত্রহীন বলেছে, অপমান করেছে, তার বেলায়? থমথমে দৃষ্টিতে অন্যদিকে তাকালো শামসুল। তোমার কাণ্ডকর্মে এসব বলতে বাধ্য হয়েছে ও। ও আচ্ছা। বলে থামলো স্পর্শী। মাথা নিচু করে মায়ের দিকে একবার চাইল। তিনি এখনও মেয়ের হাত ধরে থামার ইশারা দিচ্ছেন। চোখ দুটো তার ভেজা। লম্বা করে নিঃশ্বাস নিয়ে বাবার দিকে এগিয়ে এলো। শান্ত কণ্ঠে বলল, আপনার মেয়েকে আপনার বোন চরিত্রহীন বললো, স্ত্রীকে চরিত্রহীন বললো, মেয়ের জন্ম নিয়ে প্রশ্ন করলো, আমি হোটেলে অজস্র ছেলেদের নিয়ে থেকেছি সেসব বললো, আমাকে আমার বাবা, ভাই, চাচা, চাচি, এমনকি পুরো পরিবারের সামনে এক প্রকার পতিতা বলে গেল। তাতে খারাপ লাগেনি একটুও? নাকি উপভোগ করছিলেন বিষয়গুলো? আমাকে উড়ে এসে জুড়ে বসা বলে গালি দিল, অপমান করলো, তাতেও কি খারাপ লাগেনি? কি হলো, চুপ করে আছেন কেন? আমাকে আপনি জন্ম দেননি, ক্লিয়ার করে বলে দিন, আমি শুনতে ইচ্ছুক। থেমে, জন্ম দিলে অধিকার দিতে হয় জানেন না? বিপদে আপদে বাবা হয়ে সবার সামনে ঢাল হতে হয় সেটাও জানেন না? তাহলে জন্ম কেন দিয়েছিলেন? আর এতদিন পর ফিরে আসার পরেও কেন ঘরে তুললেন? ছুঁড়ে বাইরে ফেলে দিয়ে চিৎকার করে বলতেন, তোর মা অসভ্য চরিত্রহীন প্রেমিক নিয়ে পালিয়েছে, তোরা আমার সন্তান না, তোদেরকে আমি জন্মই দেইনি, কোনো অধিকারও দিতে পারবো না। ব্যাস এটাই তো হয়ে যেত। এত নাটক করার কি ছিল? আপনি কি ভেবেছেন আপনার পরিচয় ছাড়া আমরা মরে যেতাম? কই, গত 22টা বছর তো কাউকে পরিচয় দিতে হয়নি। কি ভেবেছেন আপনি না থাকলে না খেয়ে মরে যেতাম? আরে আমার মায়ের আন্ডারেও 3 জন সংসার চালায়, সেখানে আমাদের দেখাশোনা কিছুই না।
ভুল করেছে আমার মা, ভীষণ বড় ভুল করেছে। ওনার উচিত ছিল এখান থেকে যাওয়ার পর ভালো একটু শক্ত মেরুদণ্ডের পুরুষকে বিয়ে করা, কিন্তু সন্তানের দিকে তাকিয়ে করেনি। এটা ভীষণ রকমের ভুল ছিল। আর তার থেকেও বড় ভুল ছিল মাকে ভুল বোঝা। আমি ভেবেছিলাম 19 বছর আগে মা ছেলে মানুষই করেছিল, কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি ঠিক কী ধরনের পরিস্থিতিতে মা তার 4 বছরের সংসার ছেড়েছে। এ বাড়ির প্রত্যেকটা মানুষ মেরুদণ্ডহীন, এদের অন্তরটা কালো হয়ে আছে বিষের প্রভাবে, ভেতরটা কুৎসিত আর দুর্গন্ধযুক্ত। সেখানে ভাবনা চিন্তা এমন হওয়াই স্বাভাবিক। আর এই বাড়িতে পুনরায় পা দেয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর স্পর্শী নিজের ভুল শুধরাতে খুব বেশি সময় নেয় না। শামসুল সর্দারের যেন হুঁশ ফিরল, চোখ মুখ চকচক করে উঠল, আমতামতা করে বলল, উত্তেজিত হয়েও না, তুমিও কি কম কিছু বলনি, আর শান্তিও কম বলেনি। তুমিও এ বাড়ির মেয়ে, আর সেও এ বাড়িরই মেয়ে। যাই হোক, আমি ওকে বলে দেব তুমি বিয়ে করেছো না। মাথা গরম করো না, রুমে যাও। ও হয়তো রেগে এত কিছু বলে দিয়েছে, মাথা ঠান্ডা হলে নিজেই ভুল বুঝতে পারবে। হেসে দিল স্পর্শী। চমকালীন উপস্থিত সবাই। শোভাম নীরব ভঙ্গিতে মাথা নিচু করে সোফায় বসে আছে, যেন বর্তমান ঘটনাগুলো তাকে শক্ট করে দিয়েছে। মায়ের হাত টেনে সোজা নিজের রুমে চলে এলো। তোমার জামা কাপড় কি গোছানো? দ্রুত নিয়ে আসো। পিপাসা আলমারির দিকে ছুটলেন, ভাঁজ করা শাড়ি 3টা নিয়ে এগিয়ে এলো। স্পর্শীর লাগেজটা গোছানো, গত রাতের পর আর সেটাকে খোলা হয়নি। বেছে বেছে 2 সেট দামি পোশাক বের করলো, কানের বড় সোনার ঝুমকো জোড়া খুলে হাতে নিল। এরপর লাগেজে মায়ের জামা কাপড় ভরে হ্যান্ডব্যাগ নিয়ে এগিয়ে এলো নিচে। সিঁড়ির মাথায় থাকতেই শরীরের সর্বোচ্চ জোর নিয়ে বাবার দেওয়া ল্যাপটপটা ছুঁড়ে মারল নিচতলায়। ভেঙে খান খান হয়ে গেল মুহূর্তেই। শিউরে উঠল সবাই। ইতোমধ্যে নিচে নেমে এসেছে 2 জন। হাতের ড্রেস দুটো আর কানের ঝুমকো জোড়া ও বাবার সামনে ফ্লোরে ছুঁড়ে মারল। ঘৃণা নিয়ে বলল, আপনার বা আপনাদের সাথে আমার কখনো দেখা হয়েছে কিনা এটাই ভুলে যেতে চাই। এরপর মায়ের হাত ধরে এগিয়ে যেতে লাগলো। মুহূর্তে বাধা দিল শোভাম। সামনে এসে স্পর্শের হাত ধরে আটকাতে চাইলে ক্ষুব্ধ হয়ে যায়। লাগেজ ছেড়ে শোভামের বুকে ধাক্কা মেরে সরিয়ে দেয় সামনে থেকে। ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে, এতক্ষণ পুরো ঘটনাগুলো উপভোগ করেছেন, এখনো নিশ্চুপ হয়ে সেটা করেন। ভালোই তো লাগছিল মা বোনের চরিত্র নিয়ে খুবই অশ্লীল কথাবার্তা শুনতে। ও সরি, সৎ মা বোন। আর হ্যাঁ, বলেছিলেন না কি হতো নিজের মেয়েদের সাথে যদি মা আপনাকেও বড় করতো ছেলের মতো করে? তাহলে শুনুন, উত্তরটা আমি দিচ্ছি। কোনো মেরুদণ্ডহীন পুরুষকে আমার মা পালে না, তাই আমার মায়ের কাছে আপনার জায়গা হয়নি। হতবাক হয়ে গেল শামসুল। স্পর্শী চলে যাচ্ছে এটা মস্তিষ্কে ধাক্কা দিতেই ছুটে এলো। মেয়ের হাত থেকে লাগেজ নিয়ে বলল, আম্মু, মাথা গরম করো না, আমার কথা শোনো, একটু শান্ত হও। বাড়ি ছেড়ে কোথায় যাবে? এটা তোমার বাড়ি, এখানে তোমার অধিকার আছে। কেউ বললেই হবে কি হলো নাকি? শান্তি আর এ বাড়িতে আসবে না, আমি বারণ করে দিব। ও রাগের মাথায় কি নাকি বলেছে, সেই জন্য সব হবে নাকি? থম মেরে দাঁড়িয়ে রইল স্পর্শী। শান্ত কণ্ঠে বলল, আমার লাগেজ দিন। না, দেব না বলে স্পর্শের হাত ধরতে এলেই ছিটকে দূরে সরে গেল। দাঁতে দাঁত পিষে বলল, ডোন্ট টাচ মি। ভুলেও না, আপনাকে আমি ঘৃণা করি। আপনার সাথে কথা বলতেও আমার ঘৃণা লাগে, বুঝতে পারছেন না আপনি? আর আমাকে ছুতে আপনার ঘৃণা লাগছে না? আমি তো হাজারটা ছেলে নিয়ে যেখানে সেখানে থাকি, আমি তো চরিত্রহীন। আপনার আদুরে বোন বলেছে, আর আপনি চুপ থেকে সম্মতি দিয়েছেন। এরপর হাত থেকে ছো মেরে লাগেজ নিয়ে গেল। মাকে নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। বাসের সিটে মাথা হেলানো, চোখ দুটো তার বন্ধ। ওই চোখের পাপড়িগুলো ভিজে একাকার করে নিঃশব্দে গড়িয়ে পড়ছে অশ্রু। গাল বেয়ে থুতনিতে গিয়ে সমাপ্তি নিচ্ছে তারা। এরপর ফোটায় ফোটায় শিশিরের মতো টুপটাপ করে গলায় জামাই বুকে গিয়ে পড়ছে। এক হাত দিয়ে চেয়ারের হাতল খামচে ধরা। হয়তো কান্নার বেগ শরীরের ঝাঁকুনিটাকে ক্রমশই সামাল দিতে চাওয়ার ব্যর্থ প্রয়াস করছে। পিপাসা ক্ষণে ক্ষণে মেয়ের দিকে তাকাচ্ছে। এক হাত দিয়ে জড়িয়ে ধরে নিজের কাছে আনলো। আদরে গলায় সান্ত্বনা দিয়ে বলল, স্পর্শের টলমলে চোখে মায়ের দিকে তাকালো। বুক চিরে দীর্ঘশ্বাস বের হলো। জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল,